তো আজকে তুমি যে ঘটনাটা আমার সাথে শেয়ার করবে, ভীষণ ক্রিপি একটা ঘটনাটা তোমার খুব কাছের একটা মানুষের সাথে ঘটেছে। হঠাৎ করে দেখছে টাকার ওপরে টপ 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 করে নাক থেকে রক্ত পড়ছে। নাকটা এরকম করে মুছেছে, ঠিক দিচ্ছে এখানটা পুরো লাল হয়ে গেছে। ওর কি মনে হলো একবার দরগা গেল। একটা বুড়ো মতন বসেছিল, ও না এরকম করে ওর দিকে হাঁ করে একটু মুখের দিকে তাকিয়ে, রুহানি ইলম হ্যায়। একদিন এরকম সন্ধে হয়েছে, সন্ধে হওয়ার পরে মাথা যন্ত্রণা করছে, শুয়ে পড়েছে। হঠাৎ করে কানের কাছে, একদম কানের কাছে যেন কেউ খুব কষ্টে আছে, হাকা এরকম করছে। এখন তারপর বলছে নিভু নানু কেলু, নিভু নানু কেলু, এরকম করতে থাকছে। এটা রিমি শুনতে পাচ্ছে? হ্যাঁ, ধারাক করে উঠে বসেছে। উঠে বসে দেখছে না পাশটা না ভিজে। ওই জানলাটা কোনোদিন ওরা খুলতো না, ছিটকিনি লাগানো থাকতো, দেখছে জানলাটা খোলা। ও জানলাটার কাছে গেল, গিয়ে দেখলো জানলাটা খোলা কিন্তু ছিটকিনিটা তোলা। একদিন রাত্রিবেলা হঠাৎ করে না কিরকম একটা গোগানির মতন আওয়াজ করছে। তো গিয়ে দরজাটা না মানে না ধাক্কেই খুলে দিয়েছে। খুলে দেখছে মাসি এরকম করে সিলিং এর দিকে তাকিয়ে আর গলাটা, নিজের গলাটাকে এরকম ধরেই না করে কাঁপছে। ও ঘরে নিজে একা অন্ধকারে বসেছিল, বলছে নানু গর্ভে এনে দেয়, মানে আমি প্রেগনেন্ট ছিলাম। ছেলে শখ করে একটা বড় সড়ো দেখে টিয়া পাখি কিনলো। একদিন ও দেখছে, সন্ধেবেলা দেখছে কি একটু বাড়ির ভেতরও লাল লাল ছাপ হয়ে গেছে। তখন বলছে কিসের এটা লাল লাল ছাপ? ওই দরজাটা খুলেছে, দেখছে রক্ত। হঠাৎ করে ওদের যে খাঁচাটাতে পাখিটাকে দেখলো। পাখিটা ঘাটটা না এরকম হয়ে গেছে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানরমাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরর পডকাস্টে আমার সাথে রয়েছেন রিয়া মুখার্জি। আজ থেকে বেশ কিছু বছর আগে রিয়াদির চোখের সামনে এমন কিছু ঘটনা ঘটে যেই ঘটনায় খুব কাছের একজন মানুষের জীবনকে প্রায় শেষ হয়ে যেতে দেখেছে সে। আজকের ঘটনা নিয়ে আমি এখনই কোনো রকম হিন্ট দেব না, হয়তো এরকম ঘটনা এর আগে কখনো আপনারা শোনেননি। ভয়ঙ্কর একটা রাত আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। তাই আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানরমাল ইনসিডেন্ট অথবা সত্যি ভৌতিক ঘটনা আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো রিয়াদি। হ্যালো, কেমন আছো? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? চলছে, ভালোই চলছে। ওকে, তো গল্পওয়ালাতে আজকে প্রথমবার এসে তোমার কেমন ফিল হচ্ছে, কি ভাইব্রেশন তুমি ফিল করছো আগে সেটা বলে। দেখো, প্রথমে তো আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম তুই যখন আমাকে মেসেজ করেছিলে যে আমি আসতে পারবো কিনা, কারণ আমি জেনারেলি কোনো পাবলিক কিছুতে যাই না। তো বাট আফটারওয়ার্ডস আমি ভাবলাম যে ঠিক আছে যাই, কারণ গল্প বলার ব্যাপারটাতে আমি যেহেতু লিখতে খুব ভালোবাসি, আমি আমার নিজস্বই কোনো একটা ইনসিডেন্ট যেগুলো লিখেছি সেগুলো এখানে এসে শোনাবো, লোকেও শুনতে পারবে, দর্শকদেরও ভালো লাগবে। তো এখানে এসে ভাইবটা খুবই ভালো লাগছে। তোমার একটা এখানে আমি একটা ভালো শিব এনার্জি পাচ্ছি, হোয়াইট এনার্জি। তুমি এক্ষুনি মানে আমি দেখলাম যে তুমি একটা মুদ্রা করে শুরু করলে, তো সেটা আমি নোটিস করেছি। না, এটা আমি প্রত্যেকদিনই মানে শুরু করার আগে আমি নিজস্ব কিছু চ্যান্টিং করি, দেন আমি শুরু করি। কারণ আমার মনে হয় প্রত্যেকটা ভালো কাজ বা শুভ কাজ করার আগে কোনো কিছু করে নেওয়াটা খুব দরকার। তো তুমি যেমন একজন গুপ্ত সাধিকা, তার সাথে তুমি লেখালেখিও করো। তোমার লেখালেখি আমি পড়েছি, ইনফ্যাক্ট আমি জানতাম না তোমার সাধনার বিষয়, সেটা তোমার সাথে পরে কথা বলতে বলতে আমি জেনেছি। তোমার লেখা পড়েই তোমাকে আমার চেনা। ইনফ্যাক্ট পরে জানতে পেরেছি যে তোমার যে লেখাগুলো সেগুলো কোথাও না কোথাও তোমার বাস্তব জীবনের কেস স্টাডি থেকেই উঠে এসেছে।
একটু একটু করে আমি দিয়ে দিই, মানে রাদার দেন মানে পুরো জিনিসটা, বেশিরভাগ মানুষ তো ওগুলো পুরোটাই কাল্পনিক করে। আমার যেহেতু একটা রিয়ালিটি টাচ থাকে, যে জন্য লোকে আমার গল্প পড়তেও ভালোবাসে। তো আমাকে একটা কথা বলো, এই যে সাধনা, এটা তো ভীষণ একটা ডিপ প্র্যাকটিস। এটা করার পরেও যে তুমি লেখালেখির কাজ করো, এই দুটোকে তুমি ব্যালেন্স করো কি করে? দেখো, সাধনা বলতে এখানে একটা বড় মার্কিং আছে। যারা ধরে নাও ক্রিয়াকলাপ করছে, তাদের একটা অন্য রকমের এনগেজমেন্ট। তাদের হচ্ছে যে কটা হোম করব, কটা মানে কাস্টমারদের ব্যাপার থাকে, থাকে। এবং যারা সাধনা করে তাদের একটা পার্টিকুলার টাইম থাকে, যে আমি ধরে নাও যেটার মধ্যে লিপ্ত আছি সেই টাইম হিসেবে আমি ওই ধরে নাও, আমি যদি কথার কথা বলছি, একটা ইয়েতে 9:30 পরে বসছি, তো ওই 9:30 পরে ধরে নাও আমি টাইম করে নিয়েছি যে আমি 11:30টাতে রোজ বসবো। তো ওই 11:30 থেকে 2টো অবধি আমি ওইটাতে ডিভোট করব। তো তার আগে আমি হয়তো লেখালেখি করছি বা তার পরে করছি, কিংবা আমি অন্য অন্য যেরকম আর্টিকেল রাইটিং এইসবও করি, যে সবসময় যে এইসব গল্প লিখছি তা না, অনেক সময় অনেক মানে আমি কর্পোরেট আর্টিকেল রাইটিং এইসবও করি। তো এগুলো আমি দিনের বেলাও করতে পারি। ওকে, এইভাবে কাজটাকে ইয়ে করি। কিন্তু আমার সাধনার যে ব্যাপারটা, সেটা দ্যাটস আ রেগুলার প্র্যাকটিস। মানে ওই খালি ওই এমনি যেটা পুজো আচ্চা করি সেটা তো করি, যেটা সন্ধেবেলা ধুনো দেখানো, ধূপ দেখানো, এগুলো তো করি। কিন্তু এগুলো ছাড়া রাত্রিবেলা কোনো পার্টিকুলার প্র্যাকটিসের পেছনে একটা কারণ, এগুলো কি বলতো, এগুলো সবসময় করতে থাকতে হয়। মানে ধরে নাও একটা কোনো পার্টিকুলার, আমি কোনো নাম নিয়ে বলতে চাইছি না, কোনো একটা এনার্জির আমি কাজ করছি বা শিখছি সেই এনার্জির ইয়েটা, তো সেই এনার্জিকে আমি সেম টাইমে এভরিডে আমাকে করতে হবে। আমি যদি একদিন 9:30টায় করি, একদিন 10:30টায় করি, একদিন 11:30টায় করি, তাহলে আমি যাকে আহ্বান করি সে কিন্তু ফিরে যাবে। আচ্ছা, সে কিন্তু পার্টিকুলার টাইমটাতেই আসবে। সেই সময় মানে আহ্বান করার নিয়ম, মানে একটুখানি ভোগ দিতে হয়, অর্চনা করতে হয়, করে তাকে আহ্বান করতে হয়। সে কিন্তু সেই সময়টাতেই আসবে। সেই সময়টা যদি আমি অ্যাভেলেবল না থাকি, তাহলে কিন্তু আমার সেই দিনের মানে এগুলো ধরে নাও একটা স্ট্রেচ থাকে 41 দিন, 42 দিনের, বা কোনো কোনো সময় 3 মাসে 90 দিনেরও হয়। তো এই যে 90 দিনের মধ্যে ধরে নাও আমার একটা দিন মিস হয়ে যাবে, যদি আমার সেই এনার্জি ফিরে যায়, আমাকে ওই পার্টিকুলার টাইমটাতেই করতে হবে। তো আজকে তুমি যে ঘটনাটা আমার সাথে শেয়ার করবে, কারণ যখন তোমার সাথে আমার প্রথম কথা হয়েছিল, পরে আমি অনেক কিছু তোমার ব্যাপারে জানতে পেরেছি তোমার মুখে, বাট প্রথমে আমার এই ঘটনা নিয়েই কথা হয়েছিল। তো আজকে তুমি যে ঘটনাটা শেয়ার করবে, সেটা তোমার খুব কাছের একটা মানুষের সাথে ঘটেছে। ভীষণ ক্রিপি একটা ঘটনা, আর খুবই আনন্যাচারাল ভাইবস আমি পেয়েছি তুমি যখন আমাকে সামারিটা পাঠিয়েছিলে ঘটনার। একদম শুরু থেকে বলো কি হয়েছিল, আর এই ঘটনাটা তোমার লাইফের সাথে কিভাবে কানেক্টেড, ঠিক আছে? এটাও একটুখানি তুমি আমাকে বলো। দেখো, আমি পাবলিকলি কার সাথে হয়েছে সেটা নিয়ে আমি বলবো না, খুবই কাছের মানুষ অফকোর্স। গল্পটা আমি লিখেছিলাম রুহানি ইলিম নামে, ঠিক আছে? ওটা অনেক অনেক বছর আগেকার লেখা, আমার বোধহয় 2018-র লেখা হবে। কিন্তু যেহেতু এটা একটা মানে খুব কাছের থেকে ফিল করা জিনিস, তাই জন্যে ওই ফার্স্ট আমি এটা যেহেতু এটা আমার ফার্স্ট পডকাস্ট, আমি কোনোদিন পডকাস্টে যাই না, তো আমি ভাবলাম যে এইটা দিয়ে আমি রিলে করি, কারণ এইটাতে আমি যেগুলো বলবো এগুলো বাস্তবে মানে এভরি ইঞ্চ ঘটেছে। কিভাবে হয় ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট বলো, বা এই যে যদি কোনো হন্টিংস থাকে, কোনো প্রেতাত্মা থাকে, তারা কিভাবে মানে সেটার মানে অস্তিত্ব বোঝায় বা কি করে, সেটা এক্স্যাক্টলি মানে এখানে কিন্তু কোনো রকমের ওই মাংস খুবলে খেয়ে নেবো, এই করে নেবো, ওই রকম টাইপের ব্যাপার কিন্তু নেই। ওই রকম ব্যাপার নেই, কিন্তু যে এক্সপিরিয়েন্স করছে তার পক্ষে খুবই ভয়াবহ। কি ঘটেছিল? তাহলে বলি, ঘটনাটা রিমির, এখানে আমি নাম বদলে বলছি। ঘটনাটা রিমি ছোটবেলা থেকেই খুব পুজো আচ্চা, মা কালীর প্রতি প্রচণ্ড একটা টান ছিল, মা তারার ওপরে প্রচুর টান ছিল। বড় হতে হতে যেটা হয় সেটা হচ্ছে যে বাড়ির থেকে তো এইসব জিনিস খুব একটা পছন্দ করে না, তো তাই জন্য ব্যাপারটা একটু ধামাচাপা হয়ে গেছিলো। কিন্তু ওর সিক্স সেন্সটা খুব হাই ছিল, ওইগুলো ফিল করতে পারতো, ছোটোবেলার থেকে জিনিস দেখতে পেতো, করতো। এগুলো যখন বাড়িতে বলতো বকুনি খেত অবভিয়াসলি,
কেউ পছন্দ করবে না এইসব কথাবার্তা, কারণ লোকজন হ্যালুসিনেশনের মধ্যে ফেলে দেয় যে বাচ্চারা বোধহয় হ্যালুসিনেট করছে। তাই জন্য এই ব্যাপারটা পুরো মানে যখনই কিছু দেখতে পারতো বুঝতে পারতো না, ও চুপ করে যেত। তো এই রিমি বম্বেতে থাকতো। ওর তখন সবে সবে ইন্টারনেটের যুগ, তখন চ্যাটিং শুরু হয়েছে, ওই MSN, ইয়াহু এইসব চ্যাটিং শুরু হয়েছে। ওরকুট ছিল, হ্যাঁ হ্যাঁ, ওটা তো কমিউনিটি ছিল। তা এই মেসেঞ্জার, তোমার ইয়াহু, MSN এইসব মেসেঞ্জারে ওর একটি ছেলের সাথে আলাপ হয়। ছেলেটির নাম আমি পাপাই করে বলছি। আলাপ হয় এবং এমনি নর্মালি কথাবার্তা এগোয়, দুজনকে ভালো লাগে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে একটা মিসহ্যাপে রিমির বাবা মারা যায়। তো রিমি তখন মুম্বাই থেকে কলকাতায় আসে। তো কলকাতায় আসার পরে পাপাই কিছুদিন বাদে আসে আর কি কলকাতায়। তখন মিমির সাথে দেখা করে। রিমির সাথে দেখা করার পরে ওদের একটা মানে একটু ক্লোজনেস বাড়ে, একটা প্রেম মতন সম্পর্ক হয়। এটা চলে প্রায় 2 বছর। তারপরে দুজনে চাকরি পায়। দুজনে চাকরি পাওয়ার পরে বিয়ের ঠিক করে। রিমি একটুখানি মানে কি বলবো, আপার মিডিল ক্লাস ফ্যামিলির, পাপাই একটু মিডিল ক্লাস ফ্যামিলির। এটা নিয়ে একটু অসুবিধে ছিল, কিন্তু সর্ট আউট করে নিয়েছে আজকালকার দিনে যেরকম হয়। তো বিয়ে হওয়ার পরে ওরা যখন ব্যাঙ্গালোরে ওদের চাকরির ক্ষেত্রে চলে গেল, তখন যেহেতু মানে একটা মেয়ের বিয়ের পরে একটা অন্যরকম স্বপ্ন থাকে, ভেবেছিল যে যাই হোক আমি মানিয়ে বুঝিয়ে, শ্বশুরবাড়ি যদি কোনো প্রবলেমস হয় আমি সেটা মানিয়ে বুঝিয়ে নেব। যেটা হলো সেটা হচ্ছে যে ও দেখলো যে মানে পাপাইয়ের মায়ের ডমিনেশনটা মানে মানে এতটা অ্যাবসার্ডলি বেশি যে ধরে নাও মানে ওরা ওখানে কি রান্না করবে, কি খাবে, সেটা উনি কলকাতা থেকে বলে দেবেন। সেটা আস্তে আস্তে না মানে প্রথম দিকে সহ্য করতে করতে পরের দিকে ওটা খুব আনবেয়ারেবল হয়ে গেছিলো, যে উনি সব ব্যাপারে কথা বলছেন, কি জামা পরবে, কি কোথায় বেরোবে, বা ওরা বেরোলে কোথাও খেতে গেলে, কোথাও ঘুরতে গেলে উনি সেটা মানে প্রচণ্ড সিন ক্রিয়েট করতেন, মানে ফোন করে উল্টো পাল্টা বলে এরকম টাইপের, মানে মুহূর্তটাকে নষ্ট করে দেওয়া একদম। মানে আর এরকম হয়েছে যে দুজনে খুব ভালো জায়গায় খেতে গেছে, এত এটা নিয়ে অশান্তি হয়েছে, দুজনে জাস্ট মানে না খেয়ে দিয়ে বিল দিয়ে চলে এসছে, এরকম অশান্তি হয়েছে। তো একটা চিড় ধরে যায় না, ওরকম হতে হতে তারপরে প্রেগনেন্সি হয়। রিমির প্রেগনেন্ট হওয়ার পরে তো উনি ও জানানোর পরে ও চিরকাল দেখেছিল কি মানে একটা প্রেগনেন্ট হলে জানালে খুব খুশি হয় বাড়িতে, মানে নাতি নাতনি হবে এই ব্যাপারটা। তো দেখেছিল খুব একটা বিশেষ খুশি হয়নি ওরা, ওর শাশুড়ি। হ্যাঁ। তো ঠিক আছে, তারপরে প্রেগনেন্সি নিজে একা একাই, যেহেতু ব্যাঙ্গালোরে থাকতো নিজে একা একাই করেছে। বাচ্চা হওয়ার সময় রিমির মা কোনো একটা কারণে আসতে পারেনি, তো শাশুড়ি ব্যাঙ্গালোরে গেছিলেন। ওখানে যাওয়ার পরে মানে বাচ্চাটা হয়েছে, মানে সি সেকশনে বাচ্চা হয়েছে। উনি মানে একটা মেয়ে তো তখন একটুখানি সাপোর্ট চায়, মানে প্রথম বাচ্চা হচ্ছে, উনি জাস্ট মানে ওর অস্তিত্বটাই যেন নেই ওখানে, বাচ্চাকে নিয়েই সমস্ত করে যাচ্ছে। এবং এরকম হয়েছে ঘরের মধ্যে ও হঠাৎ করে রিমির ঘুম ভেঙে গেছে, ঘেমে টেমে গেছে, কি ব্যাপার না, ঘরের যেটা ফ্যানটা আছে উনি ফ্যানটা অফ করে নিয়েছেন। বলছে কি হয়েছে মা, ফ্যান কেন অফ করেছো? বলছে না বাচ্চার ঠান্ডা লেগে যাবে। এরকম করে করে না মানে ওকে এটা হয় না মানে প্যাসিভ টর্চার। তারপরে মানে ওর খাবার দিয়ে যাচ্ছে, হাসপাতালে ধরো খাবার দিয়ে যাচ্ছে, তো বলছে বারবার তো মায়েরই খাওয়া হয়ে যাচ্ছে, বাচ্চার খাওয়া হচ্ছে না, বা বাচ্চাকে ধরে নাও ঘুমিয়ে আছে, পা ঘেঁটে ইয়ে করে তুলে দিচ্ছে, বলছে ওর খিদে পেয়েছে তাই জন্য কাঁদছে, তো বারবার করে উঠে উঠে ফিড দেওয়াচ্ছে। তারপরে দেখো একটা পড়াশোনা জানা মেয়ে, সেও তো মানে একটা টলারেন্স লেভেল আছে, সে ডাক্তারকে বলছে যে ডক্টর আমি কতক্ষণ ইন্টারভ্যালে আমি আমার বাচ্চাকে ফিড দেবো? বলছে 2 আওয়ার্সের ইয়েতে তো আপনি তার কমে মানে আপনি কিন্তু বেশিবার দেবেন না, বাচ্চা কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তো সেটা মানে ইচ্ছে করে মানে সাদা যাতে শাশুড়ির কথাটা শুনে নেয়। ওটা হয়ে যাওয়ার পরে মানে এইরকম করতে করতে বাড়িতে এসছে। বাড়িতে আসার পরেও মানে ওনারা ছিলেন, কিন্তু কোনো রকমের একটা বাচ্চা, প্রথমবার একটা বাচ্চা হলে একটা মেয়ে কিছু জানে না হাউ টু হ্যান্ডেল, তো কিভাবে কি করবে, মানে উনি শাশুড়ি থাকা সত্ত্বেও মানে কোনো ওটা নিয়ে কোনো বদর করছিল না। এই পিরিয়ডটা হওয়ার পরে ওর একটা আইডিয়া ফর্ম হয়ে গেছিল যে ওকে অ্যাকসেপ্ট করেনি, বিয়েটা হয়ে গেছিলো কিন্তু ওকে অ্যাকসেপ্ট করেনি। রিমি ছিল আপার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতো,
পাপাই ছিল লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস ফ্যামিলি। মিডল ক্লাস ফ্যামিলি। ওকে, তো প্রথমে রিমির বাড়ি থেকে একটা প্রবলেম ক্রিয়েট করেছিল, সেই ঝামেলাটা সর্ট আউট করে বিয়ে হয়েছে, বাট এখন পাপায়ের ফ্যামিলি রিমিকে অ্যাকসেপ্ট করছে না। মানে অ্যাকসেপ্ট করছে না মানে কি, সব কিছু যদি ওনার মতন করে চলে তাহলে হবে, কিন্তু যেহেতু ও একটু স্বাধীন চেতা, একটু নিজের মতন করে বাঁচতে ডমিনেটেড, কিছুদিন তো মানে ওই রকমভাবেই হয়েছে যে বেরোচ্ছে, সেই শাড়ি বার করে দিচ্ছেন উনি, কি গয়না পরবেন, কি খাবে, কাকে নেমন্তন্ন করবে, কোথায় যাবে, সব উনি বলে দেবেন। তো ওই জিনিসটা যখন ওই জায়গাটা থেকে সরে এসছে, তখন ওকে আর ভালো লাগছে না। এটা হয়তো অনেক যারা মানে ম্যারিড তারা হয়তো রিলেট করতে পারবে এই ব্যাপারটার সাথে, এটা হয়। তো এটা হওয়ার পরে তারপরে দেখছে যে কিছুদিনের মধ্যে না দেখছি ওর পাপাইয়ের হঠাৎ করে চাকরি ছেড়ে দিল। পাপাই তখন বাচ্চা হয়েছে। আচ্ছা, পাপাই হঠাৎ করে চাকরি ছেড়ে দিল। তখন আমি ভাবছি যে কি করে এখন সংসার চলবে, কারণ একটা বাচ্চার বিশাল কস্ট, কেউ তো কোথাও যেতে করবে না। সেটা শুরু হয়ে গেল, সেটা হচ্ছে একটা করে গয়না বন্ধক দেওয়া শুরু হলো। আর তার মধ্যে ওর শরীর খারাপ করতো রিমির। হ্যাঁ, পাপাই চাকরিটা ছাড়ার মানে একটু উইয়ার্ড হয়ে গেছিল, তারপর চাকরিটা ছাড়লো। আর তারপরে ওর সাথে সেরকমভাবে ওর ঘরে আসতো না, ওর সাথে মিশতো না, ওর থেকে দূরে থাকতো। মানে এই সময় একটা মেয়ের তো এই সময় হাজব্যান্ডকে খুব কাছে দরকার না, ডেলিভারি হয়েছে, না দূরে দূরে থাকতো। এরকম করতে করতে মানে একটা মানে লোনস হতো, এই হতো এরকম, কারণ অবভিয়াস একটা কস্ট টানার জন্যে করতে করতে মানে একটা আমাদের সামাজিক ইয়েতে থাকে যে একটা বাচ্চাদের একটা অন্নপ্রাশন করতে হয়। তো সেই জায়গাটা ওরা কোনো মানে ওটার ব্যাপারে কোনো না করতে পারলে না করবে এরকম টাইপের ব্যাপার। যে আবার সেই গয়না রেখে অন্নপ্রাশন করা, সবাইকে ডাকা। কিন্তু তার মধ্যে রিমি মোটামুটি মনে মনে ঠিক করে নিয়েছিল যে আমি ফিরে এসে আমার চাকরিতে আবার ব্যাক করব, আর বাচ্চার জন্য একটা আয়া আমি রেখে নেব। তো সেই করে কলকাতা থেকে লোক নিয়ে এসেছিল, দিয়ে দুজনেই চাকরি আবার জয়েন করেছিল, রিমি আর হাজব্যান্ড। হ্যাঁ, আর তার মধ্যে যেটা একটা ট্রান্সফরমেশন হয়েছিল যে ওই বাচ্চাকে নিয়ে একবার তারাপীঠ গেছিল রিমি। হ্যাঁ, মানে বাচ্চা ছোট ছিল। ওইখান থেকে ঘুরে আসার পরে পাপাই যেটা মানে একটা খুব মানে ওর থেকে দূরে দূরে থাকতো, সেই জায়গাটা কমে গেছিল। এবং ওরা দুজনে মিলেই একটু ওদের থেকে দূরে থাকতো, মানে শ্বশুর শাশুড়ির থেকে। যে আগে যেরকম পাপাই ছিল, ওরা কি করছে না করছে সমস্ত ডিটেলিংয়ে পুরো খবর দিত, আর কিছু বলতো না। তো চাকরি শুরু করে, দুজনে চাকরি করে মোটামুটি সংসার ভালোই টানতে পারছিল, কোনো অসুবিধে ছিল না। আর প্রিভিয়াস যে লোনস আছে সব ক্লিয়ার হয়ে গেছিল। করে যেটা হলো সেটা হচ্ছে রিমির আর কি মানে চাকরির ডিউটির টাইম করে প্লাস যাতায়াত করে বাচ্চার সাথে কোনো টাইমই পাচ্ছিল না, কারণ ওখানে ব্যাঙ্গালোরে সব কিছু নিজেকে করতেও হতো। রান্না করবে নাকি বসে থাকবে সেটা সম্ভব না, আর বাচ্চারা তো খালি বাচ্চাকে নিয়ে বসে আছে, সে তো আর কিছু করবে না। তো এরকম করতে করতে যেটা হচ্ছিল যে মানে ওর ভেতরেও একটা ডিপ্রেশন কাজ করছিল যে আমি বাচ্চাকে পাচ্ছি না, আর বাচ্চাটাও কিরকম মন মরা হয়ে যাচ্ছে। মানে যখন ও ধরে নাও সোমবার দিন অফিস যাচ্ছে, আছড়ে পড়ছে, মানে ওর গাড়ি আসতো তুলতে, ও আছড়ে পড়ছে যেতে, মানে হাত ধরে আছে, আর সেইভাবে মুখ ঘুরিয়ে একটা মায়ের চলে যেতে মানে একটা মেন্টাল একটা ডিপ্রেশন এসেছিল। তখন ঠিক মানে ভাবতে ভাবতে এটা ঠিক করলো যে ও একটা ব্যবসা খুলবে। কি ব্যবসা না, ওখানে তখন ব্যাঙ্গালোরে অত মানে বাঙালি খাবারের অত চল ছিল না। তো ও ভাবলো যে আমি একটু ঘরোয়া বাঙালি খাবার বানাবো, আর একটা দোকান করব যেখানে এই রোল মোগলাই যেগুলো ওখানে পাওয়া যায় না, অথচ ওখানে তো অনেক বাঙালি চাকরি করে। এখন তো সমস্ত হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে আমি প্রায় 17-18 বছর আগেকার কথা বলছি, তখনকার দিনে ওটা খুব নভেলটি ছিল যে এরকম জিনিস পাওয়া যাওয়া। ব্যবসাটা খুললো রমরমাত, মানে প্রথম মানে এক সপ্তাহের মধ্যে বোধহয় তোমার 50খানা টিফিনের অর্ডার চলে এলো, যে এই মাছ দেওয়া হতো, ডিম দেওয়া হতো, এইসবের মানে লোকজন তো ওইরকম, ওখানে তো অন্য রকমের সমস্ত খাবার, তো এখানে বাঙালি মাছ ভাত পাচ্ছে, সেটা একটা দারুণ ব্যাপার। প্রচুর এসে গেল, 50 থেকে 100 টিফিন হয়ে গেল। তো ও ঠিক করলো যে ওটাকে এক্সপ্যান্ড করবে। মানে প্রথমে ওটাকে জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য, মার্কেট দেখার জন্য করেছিল। দোকান খুললো,
দোকানেও সেরকম ভয়ঙ্কর সেল, লোকজন দূর দূর থেকে এসে ওর দোকানে রোল, চাউমিন এইসব মানে বাঙালি স্টাইলে আমাদের যেগুলো খাবারগুলো আছে, এগ ডেভিল এইসব খাওয়ার জন্য আসতো। তো আস্তে আস্তে তারপরে একটা অফিস থেকে ওকে লাঞ্চের কন্ট্রাক্ট দিল। সেই লাঞ্চের নর্থ ইন্ডিয়ান খাবার, এসব ডাল সবজি টবজি। তো ওদের যেহেতু খাবার ভালো ছিল, ওই রেপুটেশনেই এসছিল। তারপরে এলো হচ্ছে একটা কোম্পানির ডিনারের কন্ট্রাক্ট। করতে করতে ব্যবসাটা একটা এমন জায়গায় এক্সপ্যান্ড করে গেল। তখনকার দিনে, আমি 17-18 বছর আগেকার কথা বলছি, তখনকার দিনে প্রায় মাসে 2 লক্ষ টাকা রোজগার করছিল। তো সেটা খুব হাই অ্যামাউন্ট মানে একটা রেগুলার ফ্যামিলির পক্ষে। হাজব্যান্ডও ভালো রোজগার করছিল, তো খুব ভালো চলছিল। ছেলের 2 বছর জন্মদিনে কলকাতায় একটা 5 স্টার হোটেলে সেকেন্ড বার্থডে করেছিল। সেখানে কিছুটা শ্বশুর বাড়ির লোকও ডেকেছিল, আবার খানিকটা ওর বাড়ির লোকও ডেকেছিল। যেহেতু মানে বললাম রিমির একটু হাই ফ্যামিলি ছিল, তাই জন্য মানে ও চাইতো যে আমিও একটুখানি ভালো আছি, সেটা আমার লোকেরা জানুক। তো এই পার্টিটা দিয়েছিল তার 2 দিন বাদে দোল পূর্ণিমা ছিল। দোল পূর্ণিমার দিন ব্যাঙ্গালোর থেকে ফোন, যে ওই যে দুপুরে লাঞ্চ যেত যেই কোম্পানিটাতে, ওরা ফোন করে বলল যে সরি, উই ফাউন্ড আ হেয়ার ইন দ্য ফুড। তখন বললো যে সরি, হয়তো একবার হয়ে গেছে, মানে উই উইল মেক শিওর যাতে না হয় এই জিনিসটা, চুল যাতে না পাওয়া যায় খাবার। তো কিছুতেই বললো না, আমরা হাইজিন ইস্যুতে কোনো রকমের আমরা কম্প্রোমাইজ করবো না, এই মাসের 30 তারিখ আপনাদের লাস্ট। একটা কন্ট্রাক্ট চলে গেল। ফিরলো ব্যাঙ্গালোর, ফিরে লোকেদের বলছে যে আমরা তো রোজই একইভাবে খাবার করেছি, জানি না কীভাবে চুল গেছিল। একটা 50 জন খাওয়ার একটা কন্ট্রাক্ট চলে যাওয়া মানে একটা তো ধাক্কা হলো। এটা হলো তোমার ওই দোল পূর্ণিমার টাইমটাতে, মার্চ মাস ধরো। বাই মে টিফিন মোটামুটি হাফ হয়ে গেল। তারপরে তোমার উইদিন আনাদার মান্থ, যেটা একটা ডিনার যেত, তারা ফোন করে বললো একটু দেখা করবেন। তো ও ভাবলো যে হয়তো কোনো মানে অনেক কিছু ট্রানজ্যাকশনাল কথাবার্তা বলার জন্য হয়তো ডেকেছে। গেল, বললো আমরা কিন্তু কালী পুজোর পর থেকে আর খাবার নেবো না, মানে দিওয়ালি অবধি আপনাদের টাইম আছে, আপনারা আমাদের কন্ট্রাক্ট অন্য জায়গা। বলছে কেন স্যার, কী হয়েছে, আমরা আরও ভালো দিতে প্রোভাইড করব। তখন বলছে না আমাদের কথা হয়ে গেছে, আমরা আর এটা কন্টিনিউ করবো না। আর একটা গন, এদিকে টিফিনও কমে গেছে। করতে করতে দুর্গাপুজো এলো। দুর্গাপুজোতে সপ্তমীর দিন ও শ্বশুর শাশুড়ি ব্যাঙ্গালোরকে পৌঁছালো। আর যেহেতু ও বাঙালি খাবারের ব্যবসা করতো, ও একটা বাঙালি পুজোতে স্টল দিয়েছিল। ও এক দিনে স্টল ভাড়ার ব্যাপার আছে, কিন্তু যেহেতু ওকে তো ও ভাবলো যে এই দুর্গাপুজোর সময় কিছুটা টাকা তুলে নেবে, কারণ টাকা তো অবভিয়াসলি স্টাফ আছে, এই আছে, সবাই পেমেন্ট করতে হবে। শাশুড়ি ব্যাঙ্গালোরে থাকতো না, কলকাতায়। ওকে। ওরা ব্যাঙ্গালোরে সপ্তমীর দিন পৌঁছালো। সপ্তমীর দিন গিয়ে ওখানে যেখানে মানে ওর স্টল দিয়েছে, ওখানে গিয়ে সারা সন্ধে ওখানে ওনারা ছিলেন, লক্ষ্য করলেন মানে কি হচ্ছে না হচ্ছে। তো ফিরে এসে হঠাৎ করে বলছে রিমি কত হলো আজকে? তখন আর নিজের লোক জিজ্ঞেস করেছে, উত্তরও দিয়ে দিয়েছে যে মা 25,000 টাকা রোজগার হয়েছে। যে বাবা, একটা সন্ধেবেলা 25,000 টাকা রোজগার হয়ে গেল। তখন ওরা তো বলছে যে বাহ, কালকে খুব দেখবে আরও ভালো হবে, যেরকম বলে। পরদিন সকালবেলা অষ্টমীর দিন স্নান টান করার পরে পুজো দিচ্ছে। হঠাৎ করে শাশুড়ি একটা হাতে নিয়ে, শোনো, তোমার এর মধ্যে বলছিলে না যে এইসব কন্ট্রাক্ট চলে যাচ্ছে, তুমি খুব চিন্তিত। তো আমি না একটা কালীবাড়িতে গেছিলাম, তো ওখানে একটা মা কালীকে খালি সাদা ফুল দিয়ে পুজো করে, তো তোমার জন্য আমি একটা মাদুলি করিয়ে নিয়ে এসেছি, ওটা পরে নাও, সব দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। মানুষ যখন খুব দিশেহারা হয়ে যায় না, তখন অনেক কিছু শুনে নেয়। এমনি সময় যদিও একটু বুদ্ধি দিয়ে মানে জিনিসটাকে বিচার করে, তখন মানে যখন ডেসপারেট হয়ে যায় না মানুষ, তখন ভাবে না, পড়ে নিল। আর একটা পড়ালো নিজের ছেলেকে। পড়ে নেওয়ার পরে তারপর তো প্রচণ্ড ব্যস্ততা, সন্ধেবেলা স্টল লাগাতে হবে।
তো কিন্তু ও ফিল করতে পারছিল বিকেলবেলা হলো যখন ও যখন ফিল করতে পারছে ওর একটু শরীরটা খারাপ লাগছে। এখন পুজোর কাজ করছে, এত রাত জেগে জেগে রোল কাটলেট বানাচ্ছে, এ করছে, হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, হয়তো শরীরটা খারাপ হয়েছে। তো প্রথমে খাবার যখন পাঠানো হলো চলে, তখন ওর হাজব্যান্ড আর শাশুড়ি গেল। ও তো একটু রেস্ট নিচ্ছিল। তো ও যখন গিয়ে পৌঁছালো দেখছে যে ও যে জায়গাটাতে স্টলে আর কি হ্যান্ডেল করে ওখানে শাশুড়ি বসে আছে, মানে উনি একটা হর্তাকর্তা বিধাতা ওখানে হয়েছেন। তো দেখলো যে ওকে যখন দেখলো না, যেন একদম মানে একটা, দেখো কারোকে দেখে ভালো না লাগে তখন, মানে তুমি তার সে এসছে সেটা দেখে সেটা পরিষ্কার হয়ে যায়, তখন ও দেখেই বুঝতে পারলো যে ও এই যে পৌঁছে গেছে সেটা ওনার পছন্দ হয়নি। তো ওকে দেখে ওর হাজব্যান্ড বললো, মা একটু সরো, ওকে বসতে দাও, ওকে সামলাতে দাও, ও তো ভালো করে সামলে দেবে, কারণ উনি অবভিয়াসলি মেসি করে দিচ্ছিলেন, মানে করতে পারছিলেন না হ্যান্ডেল। তো ও বসে ব্যবসা শুরু করে দিল। আচ্ছা, এমনি পোলাও টোলাও যা যা রান্না হতো ওগুলো নিজে হাতে করতো, ও ভালো কুক ছিল, নিজে হাতে করতো। সেদিন শরীরটা খারাপ লেগেছিল বলে কুককে বলে দিয়েছিল যে এরকম করে বানাতে হবে, বাসন্তী পোলাও যেরকম বানাতে হয়। হঠাৎ করে বসার পরে লোকজন এসে বলছে, না বাসন্তী পোলাও ভীষণ বাজে খেতে হয়েছে, নুন হয়নি, কিছু হয়নি, আমরা রিটার্ন চাই, এই চাই। তো সেদিন একটা মানে এরকম গেছিল। ফিরে এসে টাকাটা আবার যেরকম ওই কি ওই আগেকার দিনে ক্যাশ বাক্স থাকতো না, তো এরকম করে আলাদা আলাদা করে নোটগুলোকে রেখে এরকম করে মাথাটা নিচু করে গুনছে, টাকা গুনছে। হঠাৎ করে দেখছে টাকার ওপরে টপ 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 করে নাক থেকে রক্ত পড়ছে। কত থেকে ভয় পেয়ে গেছে, ওইরকম নাকটা এরকম করে মুছেছে, ঠিক দেখছে এখানটা পুরো লাল হয়ে গেছে। তখন ওর হাজব্যান্ডকে ডেকেছে, ওর হাজব্যান্ড দেখে বলছে, কী করে হলো, তোমাকে প্রেশার বেড়ে গেল, এ হলো। তো এদিকে মানে শাশুড়ি নির্বিকার, সে নিজের মনে পেশেন্স খেলে যাচ্ছে তাস দিয়ে। শ্বশুরকে সেও যেন মানে শাশুড়ি যেহেতু ইন্টারেস্ট নিচ্ছেন না, শ্বশুরও ইন্টারেস্ট, দেখ ডাক্তারকে ফোন করে কি বলছে। তো যাকে ডাক্তার কল ফল দিয়েছিল, প্রেশার একদম নর্মাল, কোনো প্রেশারে কোনো ফ্লাকচুয়েশন নেই, নাথিং। কিন্তু সে শরীর খারাপ করছে আর ওরকম ঝরঝর করে রাখ। তারপরে ওই বরফ দিয়ে যেরকম মাথা তুলে রাখে না, ওরকম করে সেদিনটা গেল। পরদিন আবার স্টল ছিল, আর এক এক দিনে স্টল ভাড়া দিতে হবে, এটা একটু টাকাটা তোলা দরকার না। তো কিছু রকমে যাকে দুর্গাপুজোটা কাটলো। দুর্গাপুজোটা কাটার পরে পাপাইয়ের আবার মানে চাকরিতে ব্যাক করার কথা ছিল, ভালো জায়গায় চাকরি করছিল তখন। কিছুতেই আর যাচ্ছে না অফিস না, দরজা বন্ধ করে বসে আছে। মানে এটা রিয়েল টাইম তোমার ব্ল্যাক ম্যাজিকে কীরকম হয় আমি বলছি, কারণ এই আস্তে আস্তে জিনিসটা কিন্তু একদিনে, মানে যখন প্রচণ্ড জিনিসটা এগিয়ে যায় না, তখন মানুষের গিয়ে টেরটা পায়, প্রথম দিকে কিন্তু অত বুঝতে পারে না। দেখছি দরজা বন্ধ করে বসে আছে। কী গো, কথাই বলছে না বউয়ের সাথে, কী গো তুমি অফিস যাবে না? তখন বলছে, হ্যাঁ যাবো, পরশু দিন থেকে জয়েন করছি। ভাবলে ঠিক আছে, হয়তো 2 দিন আরও বেশি করবে। কোথায় যাচ্ছেই না আর অফিসে। এদিকে শ্বশুর শাশুড়ি ওখানে, লক্ষ্মী পুজো অবধি থাকবেন ওনারা। লক্ষ্মী পুজোতে ও একা হাতে লক্ষ্মী পুজোর সমস্ত জোগাড় দিচ্ছে করছে, ওরা যেন বিরক্ত হচ্ছে। বাড়িতে মানে বাড়িতে লক্ষ্মী পুজো হলে যে নর্মালি তো শাশুড়ি সেটার সাথে ওর সাথে পার্টিসিপেট করবে যে বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, এত আওয়াজ করো না, বাচ্চার ঘুমাতে অসুবিধা হচ্ছে, মানে বিরক্ত হচ্ছে লক্ষ্মী পুজো করছে বলে। ঠিক আছে, ওসব, কারণ ও পুজোর ব্যাপারে ভীষণ মানে এক একজন হয় না পুজোর ব্যাপারে একদম পুরো নিয়ম মেনে করতে হবে, ওরকম ছিল। তো করে টোরে নিয়ে তারপরে ওরা খুব ফিরে যায়। তারপরে যেই বাড়িটাতে ওরা ভাড়া থাকতো সেই মালকিন হঠাৎ করে একদিন ফোন করেছে। রিমিরা যে বাড়িতে ভাড়া হ্যাঁ, আচ্ছা। রিমি ফোনটা তুলেছে, তখন বলছে যে নো, উই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দ্য টেনেন্সি এনিমোর। তো আমি 1 মাসের নোটিশ দিয়ে দিচ্ছি, তোমরা নভেম্বরের ইয়েতে ছেড়ে দাও। আকাশ থেকে পড়েছে। আকাশ থেকে কেন পড়েছে? কারণ ব্যাঙ্গালোরে একটা বাড়ি শিফট করা মানে প্রচণ্ড এক্সপেন্সিভ। ওখানে হচ্ছে কি বলো তো, যা ভাড়া সেটা 10 মাস তোমাকে ডিপোজিট দিতে হবে। তো কারুর যদি মানে ধরে নাও 20,000, তাকে 2 লাখ টাকা দিতে হবে। তো তখনকার দিনে মানে মোটামুটি ওই 10-12 হাজার টাকা বোধ ছিল, তাহলেও 1 লাখ টাকার ওপরে ডিপোজিট দেওয়া ওদের পক্ষে তখন একদমই সম্ভব না। পাপাই কিন্তু চাকরিটা ছেড়ে দিল, গেল না আবার না। আর ওই চেঞ্জড বিহেভিয়ার, বইয়ের সাথে সম্পর্ক রাখবে না, কথা বলবে না, নিজের মনে একটা ঘরে বসে বসে কম্পিউটার ঘাঁটবে, আর মানে কোনো ইন্টারাকশন নেই। করতে করতে
রিমি আবার বুঝতে পারলো যে কিছু একটা গন্ডগোল আছে। ওর কি মনে হলো, একবার দরগা গেল। ওখানে তো খুব একটা তো এমনি মন্দির আছে, কিন্তু দরগাতে গেলে যে একটুখানি ওই হাওয়া দিয়ে দেয় এই দিয়ে দেয় সেটাও জানতো। ওখানে জিজ্ঞেস করলো, তখন বললো যে হাজরত বাবার একটা খুব বড় দরগা আছে, ওখানে ঘুরে এসো, ওখানে কারোর যদি কিছু প্রবলেম থাকে ঠিক। গেল, ওই চাদর দেয় ওখানে। আর মানে ও এইসব ধর্ম নিয়ে না ও একদম ইকুয়াল ছিল, মানে আমার ধর্ম যতটা ইম্পর্টেন্ট অন্য ধর্ম ততটাই ইম্পর্টেন্ট। দরগাতে গেল, দিয়ে চাদর নিল, দিয়ে ওখানে দরগা দিয়ে করলো। একটা বুড়ো মতন বসেছিল, মানে মনে হয় মৌলবি টাইপেরই। ও না এরকম করে ওর দিকে হাঁ করে একটু মুখের দিকে তাকিয়ে, রুহানি ইলিম হ্যাঁ। তো ওর কাছে মানে রুহানি ইলিম কি? তো ওরা ওই না কালো সুতে মাদুলি বানায়, তো বসেছে। তো বলছে যে এটা নিয়ে যাও, তাবিজ নিয়ে যাও, তোমার উপরে রুহানি ইলিম আছে। তখন ও রুহানি ইলিম ব্যাপারটা তো বুঝতেই পারছে না, মানে ইলিম কি রুহানি কি কোনোটাই মাথায় ঢুকছে না। কারণ দেখো আমরা তো অ্যারাবিক টার্মস ওরমভাবে তো জানি না। কিন্তু ওকে মাদুলিটা দিয়েছিল, ওর যে ওই যে নাকের থেকে রক্ত পড়তো না, ওই জিনিসটা কিন্তু একটু কন্ট্রোল হয়ে গেল। মাথা যন্ত্রণা করতো, ওটাও কন্ট্রোল হয়ে গেল। ওটা কীভাবে ওই মাদুলিটা নষ্ট হয়েছিল সেটাও তোমাকে বলে দেবো। ঠিক আছে, ফিরে এসছে। ফিরে এসে ওর হাজব্যান্ড দেখছে যে অনেকটা নর্মালাইজ করে যাচ্ছে, কিন্তু এখন তো মাথায় চিন্তা বাড়ি বদলাতে হবে। কিছু রকমে পাপাই গিয়ে জিনিসটা ইনস্ট্যান্ট হয়েছিল, মানে বাড়ি ফেরার পরে ওর হাজব্যান্ড একদম চেঞ্জেস দেখতে পাচ্ছি। মানে কীরকম বলো তো, ফিরলো তো সন্ধ্যেবেলা জিজ্ঞেস করলো যে তুমি কি কিছু খাবে, এরকম মানে যেগুলো একদমই কথা বলছে না, হয়তো এরকম না যে খুব একেবারে রোম্যান্টিক হয়ে গেল বা কিছু, সেরকম না, কিন্তু একটু একদম যেটা একদম নোট টকিং ছিল সেখান থেকে একটুখানি কথা বলছে। তো আস্তে আস্তে দেখলো যে মানে বাড়ি ব্যাপারটা শুনেছে যে বাড়ি ছাড়তে হবে, বাড়ি খুঁজতে বেরোতো সন্ধ্যেবেলা করে, কারণ চাকরি তো করতো না, আর চাকরি মানে খুঁজছেও না তখন, মানে এমন একটা মানে ডিসওরিয়েন্টেড হয় না, ওইরকম টাইপের হয়ে গেছিলো। তারপরে আমার বাড়ি খুঁজতো, কারণ আমার মানে যেটা ব্যাপারটা সেটা হচ্ছে যে ওদের বাজেটটা তো একটা প্রবলেম ছিল না, এবং এই ব্যাপারটাতেও রাজি হওয়া যে 10 মাসের ওরা ডিপোজিট দিতে পারবে না, তো একটা খোঁজ পেয়েছিল। আসার পরে কথা বলার পরে মালিককে বলেছিল যে আমরা একসাথে ডিপোজিটটা দিতে পারবো না, আমরা মাসে মাসে ডিপোজিটটা দিয়ে দেবো। হঠাৎ করে উনি রাজি ছিলেন ওটাতে। আর ওই বাড়িটা যেটা ছিল সেটা হচ্ছে নিচে 2টো ঘর আর ওপরে একটা ফ্ল্যাট, তার উপরে ছাদে একটা বাথরুম। তো ওর যেটা হয়েছিল, ওর তো ডাউন সাইজ হয়ে গেছিলো বিজনেসটা, তো আলাদা করে ওই জায়গাটা বিজনেসের জায়গাটা ছেড়ে দিয়ে ও যেটা ভাবলো যে ও একই সাথে করে নেবে, নিচের যে ঘর 2টো থাকবে ওখানে ওর ব্যবসার কাজ হবে। আর মানে খুবই কম হয়ে গেছে, তো 2টো কোম্পানি কমে গেছে, টিফিন কমে গেছে, একটাই কোম্পানিতে খালি তখন খাবার যাচ্ছিল। ওরকম একটা বাড়ি নিয়ে নেয়, বাড়িটাতে শিফট করে। উইদিন আ উইক, যেটা লাঞ্চ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যেখানে যেত ওরা ডাকলো, ততদিনে না ও খানিকটা বুঝে গেছে যে এই যে মাঝে মাঝে কোম্পানিজরা ডাকছে এর মানেই চলে যাবে ও, কারণ এর মাঝখানে ও কিন্তু আলাদা আলাদা কোম্পানিজে চেষ্টা করেছিল, তো দেখছে যে কোনো জায়গায় একটা চান্স হচ্ছে না, বা টিফিন বাড়ছে না, টিফিন খালি কমতে থাকছে। অ্যাজ ইট ইজ ও তো জানতোই কি বলবে, বললো যে আমরা ডিসকন্টিনিউ করতে চাই, আমরা অন্য কেটারার দেখে নিয়েছি। তখন ও বুঝলো যে এভরিথিং ইজ ডান, সব শেষ। কারণ ওই কটা টিফিন দিয়ে ওই স্টাফও চালাতে পারবে না, আর ওই একটা দোকান যেটা ছিল ওই দোকানেরও অস্বাভাবিক সেল পড়ে গেছিল। একই স্বাদের জিনিস, একই খাবার, লোকে হামলে পড়ে খেত, সেই খাবার কোনো কাস্টমার আসছে না। এইরকম হতে হতে যেটা হলো সেটা হচ্ছে যে নিচটা পুরো খালি হয়ে গেল। অফিস ব্যবসা না থাকলে ওয়ার্কার্স রেখে তো কোনো লাভ নেই, ধার দেনা করে সমস্ত ওয়ার্কারের টাকা মিটিয়ে তারপরে যেটা করলো, এত শখ করে সমস্ত বড় বড় বার্নার কেনা, বড় বড় বাসন কেনা, জানালো
অন্য অন্য আগে আশেপাশের হোটেলকে জানিয়ে এলো, এখন তো ক্যাশ দরকার না, রোজগার নেই তো। তারা এলো, কিছু ফ্যামিলিজ থেকে লোক এলো, এসে কেউ বার্নার নিয়ে যাচ্ছে, কেউ বাসন নিয়ে যাচ্ছে, ইউটেন্সিলস যা যা মানে কেটারিংয়ের থাকে সব নিয়ে যাচ্ছে, চোখের সামনে সেগুলো রিমি দেখছে। ও কী করতো, ওই সুরজিৎ চ্যাটার্জির একটা গান আছে, কান্দে শুধু মন শুধু খালি কাঁদে, ওটা মানে শুনতো। আর যখন এই জিনিসগুলো চলে যেত না, মানে ওটা যেন প্লেব্যাক করতো ওর মনে মনে। কারণ সব মানে এই যে এই কথাটা ওর বারবার মনে হতো যে এই রূপ মানে সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, ওর খালি মনে হতো যে অনেক আশায় তো মানুষ জিনিস শুরু করে, যারা ধরে নাও ব্যবসার জন্য অনেক ইনভেস্ট করেছে, তারপরে যখন সব শেষ হয়ে যায়, জলের দরে জিনিস বিক্রি করে দিতে হয়, তখন বুকের মধ্যে না একটা প্রচণ্ড চিনচিনে ব্যথাও শুরু হয়ে যায়। তো এরকম করে সমস্ত বিক্রি টিক্রি হয়ে যাওয়ার পরে এটা তোমার মোটামুটি ওর ঢোকার 1 মাসের মধ্যে এগুলো হয়ে গেছে, ডান। কিভাবে রোজগার করবে কিচ্ছু মাথায় আসছে না, কারণ মানে রোজগার করতে গেলে পাপাই চাকরি করতে পারে, তো পাপাইকে অনেক করে যে তুমি যাও, যাচ্ছে সে ইন্টারভিউতে, রাজি হচ্ছে, ইন্টারভিউতে যাচ্ছে, নো রেসপন্স, একটাও চাকরি পাচ্ছে না। কারণ ওর পক্ষে এতদিন ধরে একটুখানি সরে থেকে ব্যবসা করে আবার এক্ষুনি চাকরিতে যাওয়ার থেকে ওর পক্ষে পাপাইয়ের পক্ষে কমফোর্টেবল বেশি। এটা হতে হতে আর যেটা হতো সেটা হচ্ছে সন্ধেবেলা হতে শুরু করলে তখনই মাথাটা ধরে যেত আর প্রচণ্ড যন্ত্রণা করতো। একদিন এরকম সন্ধে হয়েছে, সন্ধে হওয়ার পরে মাথা যন্ত্রণা করছে, শুয়ে পড়েছে, একটা ডিসপ্রিন না কিছু খেয়ে শুয়ে পড়েছে, তো ঘুম এসে গেছে। এখানে একটা কথা বলি, এই বাড়িটাতে ঢোকার পরে না ও না আশেপাশে না পাশে একটা খালি ফাঁকা প্লট ছিল, যেটাতে তোমার আগাছা জঙ্গল টাইপের ছিল, আশেপাশে কোনো বাড়ি ছিল না, কিন্তু না একটা ফিসফিসে আওয়াজ হতো। তো ও ভাবতো হয়তো নিচে ওরা ওয়ার্কাররা কাজ করছে, উপেক্ষা করে দিত ব্যাপারটা। কিন্তু জিনিসটা কিন্তু ওরা চলে যাওয়ার পরে ও ফিসফিসটা থেকে গেছিলো, জানলার বাইরে থেকে কে যেন ফিসফিস করছে। এই জিনিসটা ও কিন্তু অনেকবার অনুভব করেছে। সেদিন শুয়ে পড়েছে সন্ধ্যাবেলা ঘর অন্ধকার করে, আর তখন প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছে, কি করবে, এত বড় ব্যবসা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে কানের কাছে, হ্যাঁ একদম কানের কাছে, আঁকা হচ্ছে ওদের দেশের দিদিকে বলে, যেন কেউ খুব কষ্টে আছে, আঁকা এরকম করছে। তখন তারপর বলছে নেভু নানো কেলু এরকম করতে থাকছে। মানে এটা রিমি শুনতে পাচ্ছে? হ্যাঁ, ও চমকে উঠে বসেছে। মানে ওর যতটুকু শুনতে পেয়েছে আমি যে তোমাকে রিলে করছি, মানে কিন্তু মোটামুটি ওটা দাঁড়িয়েছে এই কথাটা যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ দিদি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ। আর ওটা খুব যেন কষ্টে আছে মহিলা, যেটার আওয়াজটা আসছে একটু ঘষঘষে টাইপের লাগছে আওয়াজটা, অবভিয়াসলি ডিস্টিংক্ট, মানে দূর থেকে আসছে কিন্তু কানে বলছে। ধাড়াক করে উঠে বসে দেখছে না পাশটা না ভিজে, তো দেখছি জলের বোতল তো ড্রেসিং টেবিলে রাখা আছে, তো ভিজলো কি করে, মাটিতে নেমেছে, দেখছে মেঝে যেরকম তক্ষুনি পোছা লাগালে যেরকম ভিজে ভিজে থাকে ওরকম। ও তখন চোখ পড়েছে যে একটা জানলা ছিল ঘরে, আর ওই বাড়ির যতগুলো জানলা ছিল সবকটাই ঘষা কাঁচের ছিল। ওই জানলাটা কোনোদিন ওরা খুলতো না, ছিটকিনি লাগানো থাকতো, দেখছে জানলাটা খোলা। ও জানলাটা অবধি যতক্ষণ হেঁটে যাচ্ছে পুরো জায়গাটা না মেঝে ভিজে থাকলে যেরকম লাগে ওরকম। ও জানলাটার কাছে গেল, গিয়ে দেখলো জানলাটা খোলা কিন্তু ছিটকিনিটা তোলা, মানে জানলা ওপেন, জানলা ছিটকিনিটা তোলা, মানে হচ্ছে কেউ প্রেশার দিয়ে খুলে দিয়েছে। ওইটা বন্ধ রাখতো কারণ সামনে সুইচ পাইপটা ছিল, ওই জানলাটা সবসময় বন্ধ রাখতো। এই ঘটনাটা ঘটলো। এই ঘটনাটা ঘটার পরে ওই যে ওর ঘরের সামনে আর একটা ঘর ছিল, ছোট ঘর ছিল, সেখানে ওর ফ্রিজটা রেখেছিল। ফ্রিজটা রেখেছিল আর ওই ঘরে ওর বাচ্চার আয়া শুতো। তো একদিন রাত্রিবেলা হঠাৎ করে না কিংবা একটা গোঙানির আওয়াজ, আর মানে যেটা ছিল হচ্ছে রাত্রিবেলা জেগে বোধহয় মানে কিছু একটা পড়ছিল বা কিছু, বা তখনকার দিনে ওই ডেস্কটপ কম্পিউটারে কাজ করতো অনেক কিছু। তো
তো একটা মানে কিরকম একটা গোগানির মতন আওয়াজ করছে। তো গিয়ে দরজাটা না মানে না ধাক্কেই খুলে দিয়েছে। খুলে দেখছে মাসি এরকম করে সিলিংয়ের দিকে তাকিয়ে আর গলাটা, নিজের গলাটাকে এরকম ধরেই না এরকম করে কাঁপছে। আচ্ছা, তো মানে উনি যেন নিজের ইয়ের মধ্যেই নেই। যে ওর বাচ্চাকে দেখাশোনা করতো। ওই মাসি মানে উনি হঠাৎ করে দেখছে যে থরথর করে কাঁপছে আর ওরকম গলাটা ইয়ে করে আছে, আর ওনার আশেপাশে ওরকম ভেজা, মানে যেন মনে হচ্ছে কেউ তক্ষণে ঘরটা মুছে দিয়েছে। করে ঝাঁকিয়েছে, ও দিদি করে ঝাঁকিয়েছে। তখন তো বলছে আমার গলা চেপে ধরেছে। কি তোমার গলা? তুমি তো নিচে তোমার গলা চেপে রেখেছো, তোমার গলা তো কেউ চেপে রেখে। বলছে যে না বৌদি, আমার কানে না কি ওই তামিল ভাষায় কথা বলছে, মানে ওদের কাছে আর কি, মানে কন্নড় ভাষাটাও তামিল ভাষা। বলছে যে তামিল ভাষায় কী সব কথা বলছে কানের কাছে, আর আমার গলাটা এরকম চেপে ধরেছে। তো রিমি বলেছে যে তুমি শোনো এইসব, তুমি এইসব ইয়ে করো না, তোমার মনের ভুল হচ্ছে বলে তুলে মাথায় জল দিয়েছে আর হনুমান চালিসা মাথার উপরে পাঠ করে দিয়েছে। করে বলেছে চলো তুমি আমার ঘরে গিয়ে শোবে। যদিও মাসিকে এটা বলেও কাটিয়ে দিয়েছে, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা তোর নিজের হয়েছে। ও তো জানে কানের কাছে এরকম কানাড়া ভাষায় কথা বলছে কেউ, আর ওই আশেপাশে জল ভেজা। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে মানে ঝগড়াঝাটি হাজব্যান্ডের সাথে এমন পর্যায়ে পৌঁছে গেল, মারপিটে পৌঁছে গেল, এমন মানে বিচ্ছিরিভাবে, নৃশংসভাবে, মানে কোনো দিন ওর হাজব্যান্ড ওকে মারেনি। ওই বাড়িতে গিয়ে যেরকম মানে মারপিট হয়েছিল, প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করছিল, ওরকম মারপিট হয়েছে। ও ঘরে নিজে একা অন্ধকারে বসেছিল, সেম থিং বলছে, নানু গর্ভে এনে দেয়, মানে আমি প্রেগনেন্ট ছিলাম। ওর কানের কাছে বলছে? হ্যাঁ, ঘর মানে আওয়াজটা হচ্ছে নানু আকা, কষ্ট হচ্ছে, আকা নানু গর্ভে, মানে আমি প্রেগনেন্ট ছিলাম দিদি, এরকম। তো মানে ও ভাবছে যে কোথা থেকে, এটা কি ওর ইমাজিনেশন? কিন্তু যদি ওর ইমাজিনেশন হতো তাহলে মাসির কানের কাছে কেন এরকমই হয়েছে? তো ওটাকে ওভারলুক করেছে। সংসারে এমনিতেই যা হাজব্যান্ডের সাথে মারপিট হয়েছে, একটা মানে খুব ডিপ্রেসড ইয়ে হয়ে গেছিলো। তো পরদিন বেরিয়েছিল, তোর ছেলে বাচ্চা ছিল, তো ছেলে শখ করে একটা বড় সড়ো দেখে টিয়া পাখি কিনলো। ঠিক আছে, একটা বাড়িতে পেট থাকলে ভালো লাগবে। টিয়া পাখিটা নিয়ে এসছে। টিয়া পাখিটাকে ওই যেই ঘরে ফ্রিজটা ছিল মাসি শুতো, ওই ঘরে রাখা হয়েছিল। মানে এমনি দিনের বেলা বারান্দায় রাখতো, আর রাত্রিবেলা ওইখানে রাখা হতো। আমি জাস্ট জিনিসটাকে একটুখানি কম্প্রেস করে তোমাকে জাস্ট মানে যেগুলো ইনসিডেন্টসগুলো ওই বাড়িতে হয়েছে সেগুলো রিলে করছি। তা একদিন ও দেখছে সন্ধেবেলা, আর ব্যাঙ্গালোরে কারেন্ট যাওয়ার এখন টিল ডেট কারেন্ট যাওয়ার প্রবলেম আছে। তখন তো প্রচণ্ড মানে কারেন্ট যেত, মানে কিরকম বলো 2-3 ঘন্টা ধরে কারেন্ট থাকবে না। তো ওরকম কারেন্ট গেছিল। তো সন্ধেবেলা দেখছে কি মানে ওই ফ্রিজ থেকে খাবার বার করবে, তো দরজাটা খুলেছে, দেখছে পায়ের মধ্যে কিছু লাগছে। তো খেয়াল করেনি, তখন করে নিয়ে যখন লাইট এসছে তখন দেখছে যে বাড়ির ভেতরও লাল লাল ছাপ হয়ে গেছে। তখন হচ্ছে কিসের এটা লাল লাল ছাপ? তো ওই দরজাটা খুলেছে, দেখছে রক্ত, লাল লাল ছাপের রক্ত। তখন মাসিকে চেঁচাতে শুরু করেছে, তুমি মাছ বার করেছো এখানে, মাছ বা মাংস যাই বার করেছো, তুমি রক্ত পড়েছে এরকমভাবে নোংরা হয়ে আছে। বলছে আমি কিছু বারই করিনি। তখন বলছে যে তাহলে কিসের রক্ত পড়েছে? তখন বলছে যে তখন ওই খেয়াল করছে যে হঠাৎ করে মানে ওদের যে খাঁচাটাতে পাখিটাকে দেখলো। পাখিটা মানে ঘাটটা কিরকম বলতো, ঘাটটা না এরকম হয়ে গেছে পুরো পাখিটাকে। হ্যাঁ, মানে যেরকম মানে কিছু যদি তুমি মুটকে ভেঙে দাও যেরকম হবে, এরকম তুল করে এরকম হয়ে গেছে। আর কিন্তু ওখানে আর কোনো রক্তের কিছু দেখতে পারেনি, খালি পাখিটা ওরকম ঘাড় মটকানো, আর ওই ঘরের মধ্যে রক্ত ছিটিয়ে আছে।
এই ইনসিডেন্টটা হলো। তখন ও বললাম না, ও একটুখানি সিক্স সেন্সটা ওর হাই। ও যেটা ঠিক করলো যে একদম মানে একা একদিন বাড়িতে আমি এটাকে ফেস করব। এটা যখন পাপাইকে এটা বললো, তো পাপাই যেটা বললো যে চলো না আমরা তাহলে একটা কারুর কাছে যাই, কনসাল্ট করি যে আমাদের এই ফাইন্যান্সিয়াল প্রবলেমটাও যদি কিছু করে দিতে পারে। আর এই তুমি বলছো বাড়িতে তোমার, কারণ এক্ষুনি আমরা বাড়ি চেঞ্জ করেছি, আবার কোথায় যাও। আচ্ছা, পাপায়ের কি এই মুহূর্তে দাঁড়িয়ে স্টেবিলিটি ঠিকঠাক ছিল? মানে ওর সাথে ইন্টারাকশনটা ঠিক ছিল, কিন্তু চাকরি বাকরি কিছু করছিল না, যেই জন্যে মারাত্মক। মানে ওদের কীরকম সময় ছিল, পুরনো পার্স থেকে 10-12 টাকা বার করে আধা কিলো চাল নিয়ে আসতো, ওই রকম টাইপের দিন চলছিল। মানে জাস্ট মানে নিজেরা ননভেজ কিছু খেতে পারতো না, জাস্ট বাচ্চার জন্য একটুখানি কিছু কিনে নিয়ে এসে যাতে খাওয়াতে পারে। মানে বিভৎস বাজে অবস্থা। মানে যারা ওই রকম রমরমা লাইফস্টাইল থেকে হঠাৎ করে এরকম, তো গেল যাওয়ার পরে ওই মল্লা একজন, উনি সামনে বসিয়ে একটা ওগুলো হয় না, ওই সুরাই, যেরকম পেতলের সুরাই, ওই পেতলের সুরাই সামনে জল ভরে রাখলেন। দিয়ে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ বসেছিল। হঠাৎ করে কি একটা মন্ত্র পড়লেন, ওই সুরাইটা না আস্তে 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 ঘুরতে শুরু করে দিল। আচ্ছা, হ্যাঁ, উনি বললেন জিন জিন্নাত সায়া হাজিরা লাগা, এরকম কিছু একটা বললেন। তখন যখন ওটা বলার পরে ওটা আস্তে আস্তে ঘুরতে শুরু করে দিল, স্লো মুভমেন্টে ওই সুরাইটা ঘুরতে শুরু করলো। করতে করতে ডাইরেক্ট সুরাইয়ের যেটা মুখটা, মানে কেটলের মতন যে মুখটা, সেটা একদম রিমির দিকে। উনি আবার বললেন বেটি রুহানি ইলিম হ্যাঁ। বলছে কি আছে? বলছে রুহানি সায়া হ্যাঁ, রুহানি ইলিম হ্যাঁ। তখন বলছে যে ক্যা হ্যাঁ? তখন বলছে যে একটা কাজ করো, শুক্রবার দিন সন্ধেবেলা আমার এখানে এসো, আমি আমার যে জিন আছে তাকে দিয়ে আমি কথা বলিয়ে দেবো, কারণ এরা তো আমাদের সাথে ডাইরেক্ট কোনো কথা বলবে না, জিনকে দিয়ে কথা বলাতে হবে। জিনকে দিয়ে আমি ডাইরেক্ট কথা বলিয়ে দেবো, কী ব্যাপার সব জানতে পেরেছে, কে করেছে তাও জানতে পেরে যাবে। প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে। মানুষকে কেউ ক্ষতি করলে সে সবচেয়ে আগে জানতে চায় কে তার ক্ষতি করছে। শুক্রবার দিন গেছে, তো ওটার জন্য একটা সামান্য 2100 টাকা মতন খরচা বলেছে। তো ওদের কাছে সেটা সাংঘাতিক ব্যাপার, কারণ ওরকম চলছে। তাও কিছু রকমে টাকাটা জোগাড় করে দিয়েছে। বসিয়েছে একটা ফাঁকা ঘর, অন্ধকার একটা ফাঁকা ঘর। আর প্রথমে একটা ছোট আলো জ্বলছিল। তারপরে উনি যখন একটা এরকম একটা মালসা নিয়ে আসেন, মাটির মালসাটার মধ্যে একটা মোমবাতি জ্বলছে। আর ওকে বলেছিল যে তুমি ওড়না পরে আসবে, মানে কিছু জিনিসের মানে সালোয়ার কামিজের সাথে ওড়না পরে আসবে। বললো তোমার ওড়নাটা দাও। ওড়নাটাও দিল। ঘরের আলো উনি নিভিয়ে দিলেন। দিয়ে ওই ওড়নাটা না, এই হাঁড়ি তো, ওড়নাটা এরকম এরকম করে ঘুরিয়ে উনি কিছু মন্ত্রপাঠ করছিলেন। ঘোরাতে 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 উনি যেটা করলেন, হঠাৎ করে রিমির গায়ে না ওই ওড়নাটা দিয়ে ঝাপাত করে একটা মারলো। যেই মারলো মোমবাতিটা নিভে গেল। আর ঘরের মধ্যে না একটা অদ্ভুত টাইপের, যদি মানে তোমার কি বলতো, একটা রেজোনেটিং আওয়াজ, হ্যাঁ এরকম টাইপের একটা আওয়াজ। রিমি ভেবেছি শিওর পেছনে কোনো টেপ রেকর্ডার রাখা আছে, ওইরকম কিছু একটা চালিয়ে দিয়েছে। তারপরে দেখছে ওই প্লেন দেওয়াল, তো দেওয়ালের মধ্যে না ছোট ছোট গুড়ি গুড়ি মতন, মানে যেরকম আজকালকার দিনে যেরকম লেজার লাইট হয় না, ছোট 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 লাইট ফুটে উঠছে ওই আওয়াজটার সাথে। আর ওই আওয়াজটা আরও বাড়তে এসেছে, হ্যাঁ এরকম একটা রিভারবারেশন হচ্ছে আওয়াজটার মধ্যে। তখন একটু ডাউট লেগেছিল, কারণ যদি নর্মাল টেপ থেকে একটা আওয়াজ বেরোয় তাহলে তো ওরকম, এটা মানে কি বলতো, তুমি একটা ধরো না পাহাড়ের জায়গায় তুমি একটা জিনিস তুমি রেভারবেরেট করছে, ওই যে প্রতিধ্বনিত হচ্ছে ঘরের মধ্যে ওই জিনিসটা, ওটা তো ওই ব্যাক ওয়াল থেকে ফ্রন্ট ওয়াল যে হচ্ছে সেটা কিন্তু ওরা বসে আছে, ওরা বুঝতে পারছে। তখন ওনাকে মৌলভী জিজ্ঞেস করেছে কিসনে কিয়া, ক্যা কিয়া? नहीं बोलेगा, नहीं बोलेगा। শুনতে পাচ্ছিল? হ্যাঁ,
নাহি বল, আমরা শুনতে পেয়েছি। আর এই যে বলছে না কীরকম বলো তো, মানে মনে হচ্ছে যে ওই যেটা তোমাকে বললাম যেরকম একটা প্রতিধ্বনির ইয়েতে আসছে কথাগুলো ওই রকম। আমি তখন মানে মানে যে সে এই জায়গাটা একটা, দেখো একটা সন্দেহের জায়গা তো মানুষের সবসময় একটা থাকে যে একটা কোনো অ্যাপ্লায়েন্স আছে বা কিছু, কিন্তু এটা সম্ভব না। কারণ এই জিনিসটা কীরকম ফিলিংটা হচ্ছিল যে দুটো ওয়ালের মাঝখানে যদি একটা সাউন্ড ট্রাভেল করে, তুমি একটা ফিল করবে তো যে কি জিনিসটা চলছে। সেটা তো তোমার টেপ রেকর্ডারে হবে না, কারণ জিনিসটা ওটা ওই জায়গাটার থেকে স্প্রেড হবে সাউন্ডটা। আর এই সাউন্ডটা না এরকমভাবে দুটো ওয়ালের মধ্যে চলছে, আর ওই গুড়ি গুড়ি লাইটগুলো বাড়তে থাকছে যতবার এই দিকে এগোচ্ছে সাউন্ডটা। এই ধরে নাও সামনের দিকে দেওয়ালে গুড়ি গুড়ি লাইটগুলো বাড়তে থাকছে। তারপরে বলছে বাতানা পড়েগা, তখন বলছে পূজা লেগা, মানে কি পূজা লেগা নাকি ওদের ভাষায় যে ওটা পুজো নেবে। তখন বলেছে যে কত টাকার, বলছে 11,000 টাকার আমারকে যে বকরা চাই না কি সব এইসব বলেছে টলেছে। ওদের তো ইম্পসিবল 11,000 টাকা দিয়ে পুজো করানো। তখন বলছে যে নাম বলো তাহলে পুজো করাবে। তখন কেউ কাঁপতে 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 বলছে পার্বতী পার্বতী, যেরকম করে একটা মানে অবাঙালিরা যেরকম করে বলছে না ওরকমভাবে পার্বতী। তখন রিমি আর পাপাই দুজনে থ হয়ে গেছে, কারণ মানে জিনিসটা ওদের ততক্ষণ কিন্তু ওরা ভাবছিল যে কিছু একটা ফ্রডগিরি চলছে লোকটার। কিন্তু এইটা যখন বলেছে না তখন বুঝলো যে জিনিসটা ফ্রড না, কারণ পার্বতী ওর পিসির নাম ছিল। রিমির পিসি? পাপাইয়ের পিসি। আচ্ছা। পার্বতী এটা করিয়েছে, মানে কোনো যে ওর ফ্যামিলির লিঙ্ক আছে এটা কিন্তু জিন দ্বারা আমরা মানে ওরা জানতে পেরেছিল। এই যে নামটা নিয়েছে, কারণ দেখো যাই হোক ওর পিসির নাম তো এরা বলতে পারবে না, সেই জিনিসটা বলেছিল। আর উনি সেই দিন কয়েকটা লেবু আর একটা ওই ওদের সবুজ একটা কাপড়ে কোরআনের লেখা ছিল, ওটা দিয়ে বলেছিল মাথার নিচে ওইটা নিয়ে শুতে, আর ওই লেবুগুলো দরজার কোনায় কোনায় রাখতে। ওগুলো রেখেছিল। পরদিন উঠে দেখছি লেবু পুরো কালচে হয়ে গেছে। তখন ওনাকে ফোন করা হয়েছে, বলছে যে এটা হয়েছে কারণ তুমি যেখানে আছো সেইখানে ভূত আছে, মানে কোনো রকমের ওরা রুহানি বলে, রুহানি শক্তি আছে কোনো। তারপরে যেটা হয়েছিল সেটা ও রিমি না নিজের মধ্যে একটা মানে জেদ ধরে নিয়েছিল যে এইখান থেকে আমাকে বেরোতেই হবে, কারণ এটা তো আমার সব শেষ করে দিল। রিমি আর রিমির হাজবেন্ড এটা ওর বাড়িতে গিয়ে কাউন্টার করেনি? কেউ বলবে বলো? এই জিনিস তো মানে কেউ বলবে যে তোরা কি পড়াশোনা জানিস না, তোরা কি জানিস না, এরকম করে জিনিসটাকে উল্টে দেবে, রিভার্স করে দেবে। কোনোরকম ভাবে তুমি কেসও করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এটা কনস্টিটিউশনে এটা নিয়ে কোনো অর্ধেক লোক, এই যে আমি তোমাকে বলছি এই যে জিনের কষা, অর্ধেক লোক তো এটাকেই ভাববে। কিন্তু যে ওই ঘরে শুনেছে সাউন্ড যেরকমভাবে মানে ট্রাভেল করতে পারে, মানে তোমার পাশে যদি তুমি কেউ কথা বলতে বলতে এই দেওয়াল থেকে ওই দেওয়াল যায়, তুমি তো সাউন্ডটা যে ট্রাভেল করছে বুঝতে পারবে। ওরা জিনের আওয়াজটা ওরকম ট্রাভেল করছিল, আর রেভারবেরেশন ছিল, একটা ভাইব্রেশন যেরকম হয় না, মানে এরকম টাইপের একটা আওয়াজ ছিল, মানে ওটা মানুষের গলা দিয়ে ওরকমভাবে আওয়াজ বেরোবে না। তো ও যেটা করেছিল সেটা হচ্ছে ও মাদুলিটাকে বার করেছিল, যেটা ওই শাশুড়ি পড়িয়ে গেছিল, মাদুলিটা বার করেছিল, ওর হাজব্যান্ডেরটাও নিয়েছিল, দুটো মাদুলি। ওই যে মাদুলির কোনায় ওই মোম দিয়ে লাগানো থাকে না, ওই মোম খুঁচিয়ে খুঁচিয়ে মাদুলির থেকে, কারণ উনি বলেছিলেন ওই সাদা ফুল দিয়ে, মা কালীর ফুল দিয়ে পুজো হয়, সেই মাদুলি বার করেছিল। ভেতরে দেখছে একটা শক্ত মতন আইটেমটাকে না নাকের কাছে নিয়েছে। ওই গন্ধটা ওর বাবা যখন মারা গেছিল কেওড়াতলা শ্মশানে এই গন্ধটাও পেয়েছিল। তারপরে যেটা হয় আর কি, মানে বডি পুড়ে যাওয়ার পরে ওই নাভিটা দিয়ে দেয় না, যেটা ভাসিয়ে দেওয়ার জন্য, ওই নাভিটাও হাতে করে নিয়ে বাবুঘাট অব্দি গেছিল। তো ওই নাভির থেকে যে গন্ধটা বেরোয় না, এই ভেতরে যে মাদুলির ভেতরে যে হার্ড টাইপের একটা জিনিস ছিল, সেই হার্ড জিনিসটাতে ওই গন্ধটা বেরোচ্ছিল,
চড়া গন্ধ বেরোচ্ছে, ওরকম একটা পচা পচা টাইপের, মানে মানুষ পুড়লে যেরকম গন্ধ বেরোয়। তো ওর তো এইসব নিয়ে কোনো আইডিয়া নেই যে তো কী হতে পারে। ও যেটা করেছিল, ও পাপাইকে বলেছিল যাও এই মাদুরিগুলো গাছের গোড়াতে ফেলে দিয়ে এসো, করে দিয়েছে। করে তারপরে যেটা হলো সেটা হচ্ছে ওরা ও আচ্ছা একদিন সন্ধেবেলা এইরকম ওর কানের কাছে এসছিল আওয়াজটা, যেটা ওই কানাডাতে কথা বলতো, বলেছিল নানুকাল্লা পাটে, মানে আমাকে মেরে দিয়েছিল, এই কথাটাও শুনেছে। তো ও কিছুভাবে মানে ও, কারণ ও তো ওরকমভাবে কনভার্স করতে পারছে না, ও বলছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি তোমার এখানে ইয়ে করবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তুমি আর কোনো ক্ষতি করো না আমাদের। ও কিন্তু নিজের চোখে ঘষা জানলায়, মানে ওদের পুরো বাড়িটাতে ঘষা জানলা ছিল, তো তো ওই মানে বসার জায়গার সাথে যে কাঁচের জানলাটা ছিল, ও কিন্তু একটা মহিলার দেখেছিল যে হেঁটে যাচ্ছে, ওইটা ও লক্ষ্য করেছিল। তারপরে ও স্যাংগুইন হয়েছিল, আমি আমার বাড়ি ছেড়ে দিয়ে যাব। তখন পাপাই বললো আচ্ছা দাঁড়াও তো, আমি একটু খোঁজ নিচ্ছি যে তোমার তো এরকম মানে কি, তোমার কি মেন্টালি তুমি এরকম ব্যবসা ট্যাবসা ইয়ে হয়েছে বলে তুমি বেশি ইয়ে হয়ে গেছো বলে। অপোজিটে একটা গলিতে একজন খ্রিশ্চান থাকতেন, তো উনি এমনি এই লোকাল লোকেরা আমাদের সাথে কোনো কথা বলতে চাইতো না। তো ওই ভদ্রলোক বেশ ওকে বসিয়ে করে বলছে যে হোয়াট আর ইউ ডুইং, প্লিজ লিভ দিস হাউস। তখন বলছে কে বলছিল এটা? ওই পাড়ার লোকটা, খ্রিস্টান ভদ্রলোক। হোয়াট আর ইউ ডুইং, লিভ দিস হাউস। তখন বলছে যে কেন, কিছু আছে, মানে ইজ দ্যার এনি হিস্ট্রি? তখন বলছে যে একটু বড় ছেলের বউটাকে প্রেগনেন্ট অবস্থায় ওই যে ছোট একটা ওদের ঘর আছে ওইখানে শি ওয়াজ হ্যাঙ্গিং, মানে গলায় ছিল। তখন বলছে যে তারপরে থেকে তো ওখানে মানে ওরাও ওইখানে বন্ধ করে রাখে, দিতে চায় না কোনো ইয়ে, আর কেউ থাকতেও চায় না। তো মানে এই বলছে এবারে সবাই জানে, ওই যে তোমাদের কেউ কিছু বলেনি, কারণ অবভিয়াসলি নিজেদের মানে ওর এসে পরে ও ঝামেলা করবে ওনার, তাই জন্য উনি অত মানে 10 মাসের ডিপোজিট ফিপোজিট থেকে ইয়ে না করে, কোনো ঝামেলা না করে বাড়ি দিয়ে দিয়েছে, কারণ ওর বাড়িতে কেউ থাকবে না তো। কিন্তু অ্যাকচুয়াল যে জিনিসটা যে জন্যে ভিজে যেত আশেপাশেটা, সেটা যখন রিমিকে না একটা মানে সামহাও রিমিকে যেন এই মেসেজটা বুঝিয়ে দেওয়া হয়েছিল, ওকে কোনোভাবে মানে বালতি হোক বা ট্যাঙ্ক হোক, ওকে না নিঃশ্বাসটা ওরমভাবে বন্ধ করেছিল। আর ওদের ভালো কানেকশন ছিল পুলিশ টুলিশে, ওকে ওরমভাবে নিঃশ্বাসটা বন্ধ করে দিয়ে তারপর ওকে টাঙিয়ে দিয়েছিল। আর তখন প্রেগনেন্ট ছিল মহিলা। এই জিনিসটা পরে যেটা এক্সপ্লোর হয়েছে সেটা হচ্ছে যে মানুষের যখন এইসব ব্ল্যাক ম্যাজিক এফেক্ট করে না, তখন এইসব মানে সে আরও নেগেটিভ পরিবেশে গিয়ে পড়ে যায়, পজিটিভিটির থেকে না সে আরও সরে যায়। মানে এটা যেরকম এই বাড়িটাতে যাওয়া ওদের যে, আমি ওটাই ভাবছিলাম যে পাপায়ের পিসি যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সেটা একটা ঘটনা তো ঘটছে, প্লাস ওরা ওই বাড়িটা ছেড়ে দিয়ে আরো একটা বাড়িতে গেলো, যেই বাড়িতেও এরকম সার্কামস্টেন্সিয়াল সিচুয়েশন হয়ে রয়েছে। ওটা হতেই থাকবে, মানে যার ধরে নাও অলরেডি ব্ল্যাক ম্যাজিক করা আছে, সে একটা খুব বাজে বাস্তুর একটা জায়গায় যাবে। মানে আমি খুব রিসেন্টেই বলছি, একজন পাবলিশার উনি আমাকে মানে একটা ইয়ের ছবি পাঠিয়েছিলেন, উনি ওইখানে অফিস বানাতে চান। আমি ওনাকে, কারণ ওনার অলরেডি খুব ধার দেনা বাজারে এইসব চলছে, আমি ওনাকে দেখে বলছি এটা এখানে তো বিদেহী আত্মা আছে, এটা আপনি নিচ্ছেন কেন? তখন বলছে যে দিদি এটা একটু কমে পাচ্ছিলাম। আমি বললাম যে অলরেডি আপনার অনেক ক্ষতি হয়ে আছে, আপনি এই জায়গাটাতে যদি করেন তাহলে আপনার কিন্তু ব্যবসা, অ্যাকচুয়ালি ওখানে একটা লাইব্রেরি ছিল, একটা ওটা বন্ধ হয়ে গেছে। তো আমি বললাম কেন ব্যবসা ওখানে বন্ধ হয়ে গেছে আপনি বুঝতে পারছেন না? আমি তো বলে দিচ্ছি, আমি এক্স্যাক্টলি ওই যেগুলো ছবিগুলো ছিল যে সিঁড়ির পাশে যে জায়গায় ওগুলো ওনাকে আমি হাইলাইট করে দেখিয়ে দিয়েছি, এইসব জায়গায় এই বাড়িতে কোনো ঘটনা হয়েছে আপনি খোঁজ নিন। ঘটনা করেছে যে হাজব্যান্ড ওয়াইফকে মেরে
ফেলে দিয়েছিল রাস্তায়। কিন্তু সেটা বহু বছর আগে হলে হবেটা কি, কর্ম কোথাও যায় না, ওই আত্মা ওখানেই ছিল। আর যতজন ভাড়া নিচ্ছিল ওখানে ব্যবসা করার জন্য, তারা কেউ চলে যাচ্ছিল, আর নয়তো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল। সো ইমিডিয়েটলি আমি ওনাকে বলেছি যে আপনি এই জায়গাটা নেবেন না, আপনাকে যতই কমে অফার করুক আপনি এই জায়গাটা নেবেন না। তো আমি এটা তোমাকে এই জন্যই বললাম যে যাদের যখন কোনো কিছু এফেক্ট করে থাকে না, তারা মানে বেশিরভাগ সময় না ওই নেগেটিভ কোনো একটা ইয়েতে চলে যায়। যাতে ওইখানে যদি এই ভদ্রলোক যেতেন, উনি তো অলরেডি ধার দেনার মধ্যে পড়ে আছেন, ওনার ব্যবসা চলছে না, আরও করে ওনার ব্যবসাটা বন্ধ হয়ে যেত, ওইদিকেই মুভমেন্টটা হয়ে যেত। এটা হওয়ার পরে ওরা তো তারপরে ওখান থেকে চলে গিয়ে কলকাতায় চলে আসে, রিমির হাজব্যান্ড তারাপীঠে যায়। তারা যেহেতু ওর মাথার মধ্যে এই কোয়েশ্চেনটা ছিল যে ওই ইয়েটার মধ্যে কি আছে, কারণ ওইখানকার ওই যে মৌলবী যে পুজো করাতে বলেছিল, ওদের তো সেটা অ্যাফোর্ডেবিলিটি ছিলই না তখন, তাই জন্য পুজো টুজো কিছুই করায়নি। এখানে তারাপীঠ গেছিলো পুজো দিতে মায়ের, ওখানে একদল অঘোরী ছিল, ওই লজে ছিল। তো ওখানে বলেছিল যে একটা জিনিস জিজ্ঞেস করতে পারি দাদা? তখন বলেছিল যে এইরকম আমি একটা জিনিস, আমার একটা মাদুলি ছিল, মাদুলিটা খুলেছি, মাদুলিটার ভেতর থেকে একটা শক্ত জিনিস বেরিয়েছিল, আর জিনিসটার থেকে না ওই কেওড়াতলাতে যেরকম গন্ধ বেরোয় বা কিছু, ওইরকম একটা গন্ধ বেরোচ্ছিল। তখন একজন বললেন হ্যাঁ তো মাসান ক্রিয়া করেছে। তখন বলছে ওটা পড়ে কি যে পড়েছিল তার মানে কি ক্ষতি হয়েছে? বলছে যে হ্যাঁ, এরকম ব্যবসা ট্যাবসা সব বন্ধ হয়ে গেছিলো, শরীর খারাপ হয়ে গেছিলো, নাক থেকে রক্ত পড়তো। বলছে তো মাসান ক্রিয়া আছে, তো না কাটালে পেছনে পড়েই থাকবে। মাসান ক্রিয়া মানে কি বলতো? মাসান ক্রিয়াতে যেটা হয় সেটা হচ্ছে মানুষের কোনো মরা মানুষের কোনো একটা হাড় বলো বা কিছু কোনো একটা অংশ নিয়ে সেটা দিয়ে কাজ করা হয়। সেটা মানে বিশেষ করে এগুলো তোমার প্রেতের কাজ, তো এগুলো খারাপ ক্রিয়া করার জন্য। এটার ব্যাপারে আমি পুরোপুরি ডিটেলে জানবো অবশ্যই, বাট তার আগে তারাপীঠে গিয়ে ওরা কি জানতে পারলো সেটা বলো। এইটা তো জানতে পারলো যেটা মাসান ক্রিয়া ছিল। তার আগে তো রুহানি ইলিমটা শুনেছিল যে কোনো মানে মুসলিম তন্ত্র করে এই কাজটা ওদের উপরে করা হয়েছে, কিন্তু কাজটা যেটা করেছিল সেটা আমাদের ইয়েতে মাসান ক্রিয়া বলে। তো এইটা হওয়ার পরে যেটা ও করলো সেটা হচ্ছে একজনের সাথে ওর আলাপ হয়েছিল, গুরু করে বলতো ওকে। তো সে কিছু পার্টিকুলার জিনিস, কারণ একটা জিনিস বলছি আমি অরিত্র, মানুষ যদি নিজের আমাদের শরীরটাই তো মানে চক্রের তো নিজের শরীরটাকে যদি রেডি না করে, খালি একটা কবচ পরে নিলে, একটা তাবিজ পরে নিলে কিন্তু নিজে দুর্বল, তাহলে হবে না। নিজেকে কিন্তু আগে রেডি হতে হয়। সেই জন্যে নিজের শরীরের যদি জপ তপ থাকে, সেই মানুষের কাছে এইগুলো হওয়া বা তার এগুলোতে এফেক্টেড হওয়া অনেক বেশি ডিফিকাল্ট। তার হলেও হালকার ওপর দিয়ে কিছু বেরিয়ে যাবে। তো ওকে বললো যে তুমি নিজেকে রেডি করো, কিছু মন্ত্র করলো রিলিজিয়াসলি। রিমি তারপর থেকে সাধনার মধ্যে ঢুকে গেল যে আমাকে করতেই হবে, আমি সাঁতরে এটার থেকে বেরোবো, এই জেদ নিয়ে ও ঢুকে গেল ভেতরে। এবং দশমহাবিদ্যার খুবই কঠিন দুটো সাধনা ওকে করতে দিয়েছিল। তার মধ্যে মানে আমি তাদের নাম নিচ্ছি না, এমনিতে তো ও তো কালী ভক্ত ছিলই, তো কালী তো করতোই। তাছাড়া দশমহাবিদ্যার একটি বিদ্যা, আর ও কি বলতো যখন করতে শুরু করেছিল না, ও দুবার মানে আজকালকার মানুষ কি একটা কিছু শুনলেই আগে গুগল সার্চ মারে, সেটা নিয়ে চর্চা করবে, সেটা করবে কি না করবে না, এই যে এত চিন্তা, মানে ও তখন এত মানে ডেসপারেট ছিল যে আমাকে এই জায়গাটা থেকে বেরোতে হবে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। হ্যাঁ, দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। ওটা জাস্ট মানে করতে শুরু করে দিল। ওর অদ্ভুত এক্সপিরিয়েন্স হতো সাধনা করার সময়। পুরো হঠাৎ করে মানে না চারিদিকে মানে যেরকম যদি আশেপাশে মেঘ এসে যায়, যেরকম ধোঁয়াটে হয়ে যায়, ওরকম ধোঁয়াটে মতন মেঘ মতন হয়ে যেত। যে পার্টিকুলার সাধনাটা করছে, আমি সাধনাটার নামটা নিচ্ছি না, দশমহাবিদ্যা। তারপরে এই যে তুমি হঠাৎ করে শুনছিলে যে মানে কাক এসে জানলার কাছে হঠাৎ করে করছিল, তো এইরকম সাধনা করার সময়ও রাত্রিবেলা মাইন্ডেড, মানে এই জিনিসটা কিন্তু দিনের বেলা না, রাত্রিবেলা জানলার কাছে এসে কাক ডাকবে, এইরকম মানে
খুব তীব্র সাধনা। আর মানে ব্ল্যাক ম্যাজিক মানে মুছে একবারে ধুয়ে দেবে, মানে যেই দেবীর কথা বলছি, এমন এমন হাই পাওয়ার করে টোরে। তুমি দেবী ধূমাবতীর কথা বলছো, যদি আমি খুব ভুল না করিস। আমি তোমাকে এটা ক্লুটা কাকের এটা বললাম। তো আমাদের মানে এই কি বলতো সাধনাতে না ইউনিভার্সাল এনার্জি বলতে কুকুর বলো, কাক বলো, পেঁচা বলো, এগুলো সবকটারই একটা করে মিনিং আছে। তো এইসব হওয়ার পরে ও যেটা করেছিল সেটা হচ্ছে যে ও তারাপীঠে গিয়ে ওনার সাথে যে আর কি মন্ত্র দিয়েছিল, একটা হোম করেছিল। কারণ ওর একটা ওই সাধনাটা করার পর একটা অপরচুনিটি এসেছিল, একটা দোকান খোলার অপরচুনিটি এসেছিল, কিন্তু সেটার জন্য ওর 1 লক্ষ টাকা লাগতো দোকানটা খোলার জন্যে। অদ্ভুতভাবে মানে সাধনাতে মানে এইটাই ও সংকল্পতে বলেছিল যাতে আমি কিছু করতে পারি। ওর কিন্তু 15 দিনের মধ্যে ওই টাকা জোগাড় হয়ে গেছিলো। কোনো চান্স ছিল না 1 লক্ষ টাকা ওই সময় পেয়ে গেছিল, ব্যবসাটা করতে পেরেছিল। কিন্তু ব্যবসাটা ওপেন হওয়ার আগে ও যেটা ঠিক করলো যে এইবার আমি আর কোনো চান্স নেব না, আমি ডাইরেক্ট চলে যাব তারাপীঠ, আমি গিয়ে কাজটা করাবো। ওখানে গিয়ে ওর তো নিজে যেগুলো করেছিল, কারণ কী বলতো এই যে 41 ডেজের যে সাধনা থাকে তারপরে একটা হোম অনুষ্ঠান করতে হয়, তো ওই হোম অনুষ্ঠানটা করেছিল, প্লাস যে গুরু গেছিল সেও কিছু কাজ করেছিল। ওই কাজটা করার সময় ও হঠাৎ করে দেখে ওই তারাপীঠে, তখন এখন তো সব চিতা বন্ধ করে দিয়েছে তারাপীঠে, 2 নম্বর চিতাতে না হঠাৎ করে দেখে যেখানে এন্ডটা ওখানে একটা বেড়াল, নর্মাল কালো বেড়াল ফেরার কিছু না, নর্মাল বেড়াল চোখ জল করছে। আর ওই বেড়ালটা আসার পরেই না চিতার আগুনটা না মানে আগুন বলতে মানে যেটা হোমটা করছিল ওটা চিতার ওপরেই করে, আস্তে আস্তে নিবু হয়ে গেছিল। তখন ও তো কি হলো হঠাৎ করে আগুন এরকম নিবু হয়ে গেল, তখন বলছে ওই দেখ না শয়তানটা এসে গেছে। জিন কিন্তু প্রচণ্ড বিড়ালের রূপ নেয়। বিড়াল যেরকম জিনকে ঢুকতে দেয় না বাড়িতে, মানে কারোর যদি বাড়িতে পোষ করা বিড়াল থাকে তার বাড়িতে যেরকম জিনকে ঢুকতে দেবে না, আবার বিড়াল যদি ধরে নাও কথার কথা বলছি তোমার বিড়াল তোমাকে পছন্দ করে না, ও তখন কিন্তু জিনকে এন্ট্রি করে দেবে। বিড়াল হচ্ছে এমন একটি প্রাণী যে যেরকম নেগেটিভ এনার্জিকে আটকেও দিতে পারে, স্পিরিট ওয়ার্ল্ডের সাথে খুব বেশি কানেক্টেড, যেই জন্যে বিড়ালের নানান রকম জিনিস ইউজ করা হয় এই কাজে। তো ওই বিড়ালটা ওখানে ওরম ছিল। তো আমি হঠাৎ করে দেখলাম মানে রিমি হঠাৎ করে ওটা দেখলো যে উনি হঠাৎ ওই বিড়ালটার সাথে কথা বলছে, কি নিবি বল কি চাই, কি নিবি, মুরগি নিবি, এরকম করেছে যখন বিড়াল একটা কি করবে। দেখলাম মোরগ, মানে রিমি দেখলো যে একটা মোরগ বার করলো, মোরগটা এরকম টুটিটা না এরকম করে ছিঁড়ে আগুনের মধ্যে দিয়ে বেড়ালের দিকে না এরকম করে মোরগটা ছুঁড়ে দিল। যেই মোরগটাকে ছুঁড়লো না বেড়ালটাও ছুটতে চলে গেল। ওখানে একটা গেরু হোমটম করে ওরা ফিরে এসে ব্যবসাটা খুললো। স্মুথ সুন্দর ব্যবসা হচ্ছে, কোনো এরকম ব্যাপার নেই। তো এটা হচ্ছে রিমির ঘটনা। রিমি তারপরে 3 বছর ধরে, তারপর 3 বছর এরকম কোনো জিনিসও এক্সপিরিয়েন্স করেনি যেটাতে ওর যেরকম ওর হতো যে পাপাই রোজগার করতে শুরু করে দিল, ওদের রমরমা চললো, ঠিক আছে। বাড়ির লোককে কোনোদিন কনফ্রন্ট করেনি? ওদের পাপাই যেরকম বোকার মতন অনেক সময় ওর বাবা মাকে এই ব্যাপারটা, এই যে এখানে আরেকটা জিনিস বলি, মানে যেই ভদ্রমহিলার নাম এসেছিল তার বাড়িতে একটা মিসহ্যাপ হয়েছিল রিমি যখন সাধনার মধ্যে ঢুকে গেল তখন। ইনফ্যাক্ট মানে ওর শ্বশুর শাশুড়ির মধ্যেও মানে তাদের শরীর খারাপ বলো এগুলো ও দেখেছিল। ও কিন্তু কারোর নাম নিয়ে করতো না, ও খালি নিজেকে বাঁচানোর জন্য করতো। সেলফ ডিফেন্সে কিন্তু কোনো দোষ নেই, সেলফ ডিফেন্সে কোনো কর্মা নেই। তুমি যদি কারোর নাম করে কিছু করো তাহলে সেটা তুমি কর্মা তুলছো। হ্যাঁ, কেউ যদি তোমার ক্ষতি করতে চায় আর তুমি যদি নিজের অরাটাকে প্রোটেক্টেড রাখো, তাহলে যে জিনিসটা দিয়ে তুমি ক্ষতি করছো সেটা ঘুরে গিয়ে তোমার ক্ষতি করবে। হ্যাঁ, তাছাড়া ও মানে বিশেষ করে দেখো দশমহাবিদ্যার কিছু পাওয়ার্স আছে যেগুলো রিভার্স তো হবেই,
ডিভার্স হবেই। আমি খালি কি বলতো, আমি খালি ইউনিভার্সাল এনার্জি জানি। ইউনিভার্সাল যে এই যে এনার্জিগুলো আছে, দেখো কিছু এনার্জিস আছে যেগুলো সুপার এনার্জিস, ঠিক আছে? সুপার এনার্জি আমরা সবসময় আমরা পৌঁছাতে পারি না, আমাদের পক্ষে সম্ভব না সুপার এনার্জি অবধি পৌঁছানো। কিন্তু সুপার এনার্জির আন্ডারে অনেক এনার্জিস আছে যাদের অবধি আমরা পৌঁছাতে পারি। তো যখন তুমি জেনে যাবে, আমি এই যে এই কনসেপ্টগুলো তুমি হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছো যে অনেকে আমি এই সিদ্ধ আমি ওই সিদ্ধ এগুলো প্রচারের আনে, সেটা একদম মানে রাবিশ। কারণ আমি কথাটা বলছি যে তুমি যদি তোমার কি সিদ্ধি সেটা তুমি যদি প্রচারে এনে দাও, তাহলে তোমার কোনোদিন সেই সিদ্ধি থাকবেই না। আর লোকে বলছে, মানে আমি এটা নোটিস করেছি, লোকে বলছে আমরা যোগিনী সাধনা করেছি, আমরা মানে যোগিনীর নাম নিয়ে কথার কথা বলছে, যোগিনীর নাম নিয়ে বলছে বা কর্ণপিশাচিনীর নাম নিয়ে বলছে। তোমার যদি কর্ণপিশাচিনী থেকে থাকে, তুমি এসে সেটা তুমি পাবলিকলি বলবে, আর তারপর কর্ণপিশাচিনী তোমাকে ছেড়ে দেবে। এটা দিস ইজ নট পসিবল। এগুলো বাজে কথা। এরকমও দেখেছি যে শুধুমাত্র পাবলিসিটির জন্য খুব পপুলার তান্ত্রিক রয়েছে, খুব পপুলার অ্যাস্ট্রোলজার হোক, তান্ত্রিক হোক, যেই হোক না কেন, বিশাল বড় সাধক রয়েছেন যারা বাংলার ইউটিউব পডকাস্টে অনেক বেশি পপুলার। তাদেরকে দেখি জাস্ট ফর পপুলারিটি তারা তন্ত্রের এমন কিছু গুহ্য বিষয় রয়েছে, গুহ্য জিনিসপত্র রয়েছে, সেগুলো ক্যামেরার সামনে ওপেন 10-15 জনের সামনে করছেন সেই অ্যাক্টিভিটিগুলো। তো তুমি কত বড় তান্ত্রিক এটা ম্যাটার করছে না, বাট তুমি এত বড় তান্ত্রিক হয়ে তুমি কতটা রেসপন্সিবল সমাজের প্রতি, বা তোমার তুমি হতেই পারে তুমি প্যাশনেট তান্ত্রিক বা তোমার সেটার প্রতি আলাদাই প্যাশন রয়েছে, তো তুমি যেই জিনিসটাকে ভালোবাসো, যেই জিনিসটা ভালোবেসে করছো, তোমার সেই জিনিসটার প্রতি রেসপন্সিবল হওয়া উচিত। যেটা গুহ্য মানে সেটা গুহ্যই, সেটা গুপ্তই, সেটাকে কখনোই পাবলিক করতে নেই। একদম। তুমি যেহেতু এই সাধনার সাথে যুক্ত রয়েছো, আর এই ঘটনাটা শুনতে শুনতে আমার বেশ কিছু প্রশ্ন মাথার মধ্যে ঘুরছিল। সেটা হচ্ছে, বলো, তুমি আমাকে একটা কথা বলো। দেখো, আমরা যেটা জানি সেটা বই পড়ে জানতে পেরেছি, আমরা তো আর কেউ এই প্রফেশনটার সাথে যুক্ত নই, ঠিক আছে? জিনের এক্সিস্টেন্স হোক, ভূত প্রেতের এক্সিস্টেন্স হোক, সবকিছুই আমরা বিভিন্ন বই থেকে জানতে পেরেছি। যেহেতু এই ফিল্ড নিয়ে কাজ করছি, তাই অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু জানতে হয়। তুমি আমাকে একটা সত্যি কথা বলো, যেটা তুমি এক্সপিরিয়েন্স করেছো তোমার এতদিনের সাধনার ক্ষেত্রে, বা বিভিন্ন কেস স্টাডিজ তোমার কাছে রয়েছে, তো জিন কি আসলেই এক্সিস্ট করে? একদম একদম। জিন আমাদের যেটা আমাদের ডিফারেন্ট প্লেনস হয়, তো এটা আমরা যেরকম 3 ডিমেনশন প্লেনে আছি, ঠিক আছে, সেরকম 4th ডিমেনশন আছে, 5th ডিমেনশন আছে, 6th আছে, 7th আছে। সুপার পাওয়ারের যেরকম ধরে নাও কেউ কালীর সাধনা করছে, সেটা 7th ডিমেনশন হয়ে যাবে। ওই ডিমেনশনের সাথে ইন্টারাক্ট করার জন্য যা ফ্রিকোয়েন্সি নিজের লাগবে, যারা এসে বকর বকর করছে তাদের নেই সেটা। কিন্তু এরা অনেক কাছে, মানে অনেক ইজি। প্রেত তো সবচেয়ে ইজি, কারণ প্রেত সবচেয়ে আগে 4th ডিমেনশনে থাকে। 3rd ডিমেনশনে আমরা আছি, 4th ডিমেনশনে প্রেত থাকে, যেই জন্য ওদের কলিং করাটা খুব ইজি। আর ওরা চলেই আসবে। তুমি একটু ভৈরবের কাজ করো, একটু কালীর কাজ করো, এরা চলেই আসবে। আর তুমি শ্মশানে বসে যদি কাজ করো, সেখানেও চলে আসবে, কারণ ওরা তো ওখানে থাকবেই। বা তুমি বাড়িতে, তুমি ধরে নাও তুমি ছাদে বসে করছো, তুমি যদি সেরকম কোনো এন্টিটির কাজ করছো, তাহলে তোমার এরা চলেই আসবে। এরা 4th ডিমেনশন। জিন হচ্ছে এই ভগবানের এটাতে, এটা মানে শুনতেও তো ইয়ে লাগে যে, দেখো একটা জিনিস আছে। আমি আগে তোমায় ক্লিয়ার করতে চাই যে আমি কেন প্রশ্নটা করলাম, ঠিক আছে? দেখো, তুমি হয়তো এটা ভাবতেই পারো যে অরিত্র এতদিন ধরে এই সমস্ত জিনিসপত্র নিয়ে কাজ করছে, আজকে হঠাৎ এই প্রশ্নটা কেন করছে যে জিন এক্সিস্ট করে কিনা। তার কারণ দেখো, মানব সভ্যতার সৃষ্টির অনেক পরে ইসলাম এসেছে আমাদের এই পৃথিবীতে, রাইট? তো সবাই বলে যে জিন হচ্ছে ইসলামের কনসেপ্ট, রাইট? তো যখন ইসলাম ছিল না, যখন শুধুমাত্রই বুদ্ধিজম ছিল, শুধুমাত্রই হিন্দুইজম ছিল, যাই ছিল না কেন, ইসলামের আগে তাহলে জিনের কি কোনো এক্সিস্টেন্স ছিল না? আমি এটা জানতে চাই যে জিন কিভাবে এক্সিস্ট করে, আমাদের ডাইমেনশন হোক বা আদার ডাইমেনশনে গিয়ে জিন কিভাবে এক্সিস্ট করে। এরা বলি, এটা হচ্ছে, দেখো, ধর্ম জিনিসটা সম্পূর্ণভাবে মানুষের বানানো, কিন্তু এই শয়তান জিনিসটা এটা চিরকাল এক্সিস্ট করতো।
ঠিক আছে, কারণ আমাদের একটা আছে যেটা হোয়াইট এনার্জি, একটা আছে যেটা ডার্ক এনার্জি। তো এই ডার্ক এনার্জি অলওয়েজ দের ইজ আ কন্টেস্ট যে ডার্ক এনার্জি কিন্তু সুপার পাওয়ারফুল। মানে যারা মনে করছে যে মানে একটা মানে মা কালী দিয়ে একটা জিন এক্ষুনি একটু মানে কি বলবো দৌড়ে পালিয়ে যাবে, ওই গুটিয়ে পালিয়ে যাওয়ার মতন, একদমই না। শয়তান ইজ ইকুয়ালি পাওয়ারফুল। কারণ আমি বলছি যে ধরে নাও যেরকম ইসলামে জিন আছে সেরকম ওয়েস্টার্ন ম্যাজিকে ডিমনস আছে। তুমি যদি ডিমনিক পাওয়ার বলো, ডিমনিক পাওয়ারও খুব হাই। তো আমরা যদি একটা ধরে নাও একটা স্কেলের মধ্যে বসাতে চাই, তাহলে ধরে নাও এই ডিমনিক পাওয়ার, ঠিক আছে, এই শয়তান যেটা ওরা জিন্নাত এগুলো বলে, খাব্বিস বলে আর একটা আছে, এরা এইটা প্লাস আমাদের এর মধ্যে পিশাচ, তারপরে প্রেত। কিন্তু না, প্রেত কিন্তু অনেক ইজি, প্রেত তাড়ানো কোনো ব্যাপার না, প্রেত কিন্তু ওই একটুখানি কালি ফালি এগুলো করে দিলে চলে যাবে। কিন্তু পিশাচ, ব্রহ্ম রাক্ষস, ব্রহ্মদৈত্য যেটাকে বলে, যেটা গাছের ইয়েতে, ওরা কিন্তু সুপার পাওয়ারফুল। মানে একটা ব্রহ্মদৈত্যর কাজে আমার না হাত নাড়াতে পারিনি আমি, মানে 3-4 দিন হয়ে গেছিল। ওদের কিন্তু তাড়ানোর ব্যাপার না, ওদের হচ্ছে কনভিন্স করতে। কীরকম বলো তো, মানে ওদের একটুখানি ওই শনি মঙ্গলে একটু ভোগ দিলে, ধূপ দেখালে, ও কিন্তু বাড়ির কারুকে কোনো ক্ষতি করবে না। কিন্তু তুমি তাড়াতে যাও, মানে আমি মন্ত্র দিয়ে আমি ভেবেছিলাম যে জিনিসটাকে একটু যদি কী করা মানে সরানো যায়, নো, পারা যায় না, বাজে কথা। ওই ব্রহ্মদৈত্য গাছ থেকে সরিয়ে দেওয়া, ব্রহ্মদৈত্য ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল। আমার হাত নাড়াতে পারছিলাম না, মানে অসহ্য যন্ত্রণা। ওরা চেপে ধরলে যা হয় না, মানে আমার তো অনেকবার এক্সপিরিয়েন্স আছে, হাত যদি চেপে ধরে সে হাত নাড়ানো যায় না, এই জিনিসটা কিন্তু আছে। তো তুমি যেটা বলছিলে যে ইসলামের আগে অফকোর্স মানে জিনের যেটা ন্যাচারাল জিনের যেটা এনার্জি, ঠিক আছে, আমি জিন বলে বলছি, এটা তুমি শয়তান এনার্জি বলো বা ডেমনিক এনার্জি বলো, ইটস দ্য সেম এনার্জি, বুঝেছো? কিন্তু ইসলামের যেটা হয়েছে, একটা জিনিস বলছি, এই যে এত রুহানি ইলিম নিয়ে কথা বললাম, আমি এটাতেও আসতাম যে রুহানি ইলিম ব্যাপারটা, এটা আমি লাইফে ফার্স্ট টাইম শুনলাম আজ। আমি বলবো, কিন্তু এই যে রুহানি ইলিম নিয়ে বললাম, একটা জিনিস বলছি, ইসলাম কিন্তু কোনোদিন ম্যাজিক এই জিনিসটাকে কিন্তু সাপোর্ট করে না। অনেকের এইটা কিন্তু খুব বাজে আইডিয়া যে মুসলমান মানেই হচ্ছে হাবিজাবি তন্ত্র করে, মানে হাবিজাবি ওরা এসব জিন্নাত করে, মোটেও না। একজন সাচ্চা মুসলমান না মানে কোরআন ছাড়া কিছু চেনে না, তার কাছে ওই হোলি কোরআন ইজ দ্য অনলি থিং। কারণ কুফরি, কারণ আমি সুলেমানি জাদুর করি, তো কুফরি যেটা, ওটা কিন্তু হারাম। যারা অ্যাকচুয়াল মুসলিম, মানে যারা কোরআন পাঠ করা মুসলিম, তারা কিন্তু এই কুফরি জাদু করবে না, কারণ এটা হারাম। এই যে সিফলি মানে হচ্ছে ছোট জিনিস, মানে ছোট জিন, মানে আমাদেরও আছে কাচ্চা কালুয়া ফালুয়া অনেক কিছু আছে, এই জিন দিয়ে ইলিম করা। এখন ইলিম করছে মানে কীরকম বলো তো, কারুকে একটা মানে ইলিম করে দিয়ে একদম মানে নিজের মানে ধরে না সেই ছেলেটা সেই মেয়েটার সাথে বিয়ে করতে চায়, বশীকরণ, ওটাকে সিফলি দিয়ে করবে। বা কারুর টাকার জন্যে, হ্যাঁ, যেরকম তোমার মানে তুমি ডিমনিক এনার্জি দিয়ে মানি আজকাল দেখছি যে খুব ওটাকে প্রমোট করছে, ইটস নট গুড। তুমি একটা নেগেটিভ এনার্জিকে তুমি যদি কিছুর জন্য ইউজ করো, তুমি তোমার কাছ থেকে কিছু নিয়ে যাবে। কারণ এই যে মাসান ক্রিয়া করে, মাসান ক্রিয়ার জন্য তোমাকে সেই কাজের জন্য ভোগ দিতে হবে। করে এই যে কথায় বলে এই ছাগ বলি আর এইসব বলে, তো এই ছাগ বলিটা কিসের জন্য? ছাগ বলিটা তো একটা কোনো জিনিসকে স্যাক্রিফাইস করে দেওয়ার জন্যই বলে, যে কোনো কারুর একটা কিছু আছে সেটাকে কাটানোর জন্য ছাগ বলিদান করবে, তো কিছু কারুকে তো দিচ্ছে সেটা। অনেকেই আজকাল দেখেছি যে এই ব্লাড অফার করছে, ওয়াইন অফার করছে, করে নিজের ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ারের জন্য তুমি নিজের ডেস্টিনিকে অ্যাকসেপ্ট করতে পারছো না, বাট তার জন্য তুমি একটা স্যাটানিক পাওয়ারের কাছে নিজেকে সঁপে দিচ্ছ। স্যাটানিক পাওয়ার কি বলতো, অনেক তাড়াতাড়ি গ্রান্ট করে জিনিসটা, কিন্তু স্যাটানিক পাওয়ার কিন্তু লং লাস্টিং না।
তোমার জিনিসটা চলেও যাবে আর তার তুমি একটা খাসারত দেবেও। এই জিনিসটা যে জন্য মানে আমি যেরকম আমার যেরকম ওই পিসা চিনি, পিসা হ্যানা ত্যানা, এগুলো তো কোনোটাতে আমি কোনো পাত্তাই দিই না। আমি মা ছাড়া কিছু চিনি না। মা মানে মায়ের যে এনার্জিটা আছে, আমি যদি সেই এনার্জিটা ছাড়া আমি আর কোনো এনার্জিকে পাত্তা দিই না। আমি ভয় পাই না, কোনো ব্যাপারে ভয় পাই। ইটস নট বিকজ মানে আমি তাদের সাথে ইন্টারাক্ট করে আমি ভয় পাবো না বা কিছু, আমি তাদের সাথে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই যে লোকজন বলে যে আমরা কর্ণ পিশাচিনি করছি, এই করছি, কিসের জন্য তুমি কর্ণ পিশাচিনি করছো? ফর হোয়াট? এই ধরনের যে এন্টিটিগুলো রয়েছে, তুমি যেমন বললে ইসলামে জিন রয়েছে, আমাদের হিন্দু ধর্মে ব্রহ্ম রাক্ষস, ব্রহ্মদৈত্য বা পিশাচ, এই যে এন্টিটিগুলো এরা আমাদের লাইফে কতটা এফেক্ট ফেলতে পারে বা কতটা প্রভাব বিস্তার করতে পারে? দেখো, একটা জিনিস হচ্ছে এই জিনিসগুলো না, এগুলো এমনি নর্মালি এরা ইন্টারাক্ট করে না আমাদের সাথে। আচ্ছা, এরা দে আর লিস্ট ইন্টারেস্টেড, এদের নিজস্ব একটা আছে। হ্যাঁ, পিশাচ যেরকম, দেখো এখন পিশাচ নোংরা জায়গায় থাকে, তো সেই সব জায়গায় যদি মানুষ এক্সপ্লোর করে, অনেক সময় হতে পারে যে কেউ পেছনে পড়ে যায়, কিন্তু সেটা খুব রেয়ার অরিত্রগুলো, মানে বেশিরভাগটাই বানানো। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে চালান ইজ ফর রিয়েল। মানে ধরে নাও আমি চাই যে তোমার কাজকর্ম আমি বন্ধ করে দেবো, আমি একটা পিশাচের কাজ মানে পিশাচ দিয়ে তোমাকে আমি চালান করলাম, তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু যখন, কারণ কি বলে তো, সে তো কন্ট্রাক্ট করেছে যে আমি এটা করব, তার বদলে আমি এটা পাবো, সেইটাতে হয়। কিন্তু জিনেরও একই, জিনের উস্তাদদের আর কিন্তু জানো তো, পিশাচ সাধক বলো বা এই যে যারা মুসলমানরা যারা জিন টিন নিয়ে করে, এরা বেশিরভাগ এদের হাতেই মারা যায়, এদের হাতেই মরে। রাইট। পজিটিভিটি উইল অলওয়েজ উইন, পজিটিভিটির কোনো অল্টারনেটিভ হয় না। কিন্তু এরকমও তো দেখেছি, ইনফ্যাক্ট তুমি এরকম কেসও হ্যান্ডেল করেছো যেখানে মানুষের মৃত্যুও ঘটেছে এই ব্ল্যাক ম্যাজিক, জিন চালানো বা প্রেত চালানোর জন্য। রাইট। ইনফ্যাক্ট তোমার নিজস্ব ক্লায়েন্টই এসে আমার কাছে তার ঘটনাটা শেয়ার করে গেছিলেন। আমি ডিসক্লোজ করছি না, তাহলে অনেকেই বুঝে যাবে কোন ঘটনাটার কথা বলছি। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমি জানতে চাই যে তুমি ব্ল্যাক ম্যাজিকের কথা বলছো তো, এরকম আমি অনেকে বলতে শুনেছি বা অনেকে এসে আমার কাছে ঘটনা শেয়ার করেছে যেখানে তারা বলেছে যে তাদের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ তারা ফিল করতে পেরেছে, সেটা ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে হোক বা তাদের মেন্টালিটিতে হোক, মানসিকভাবে তারা ভারসাম্য হারিয়ে ফেলে। তুমি আমাকে একটা কথা বলো, ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে একটা মানুষ কীভাবে আইডেন্টিফাই করতে পারে? সাপোজ আজকে আমার ওপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তো আমি কীভাবে আইডেন্টিফাই করবো, মানে কীভাবে বুঝতে পারবো আমার শরীরে কী কী খারাপ ইম্প্যাক্ট দিতে পারে, আমার মানসিক ভারসাম্য কিরমভাবে খারাপ হতে পারে? সবচেয়ে আগে কাজ হবে সেটা হচ্ছে, তুমি যে কাজটা করো না, তোমার সেই কাজটাই ভালো লাগবে না। আচ্ছা, তোমার সেই কাজটাই ভালো লাগবে না। তুমি যে পডকাস্ট করছো, বা কেউ যদি লেখালেখি করে, কেউ চাকরি করে, হোয়াট এভার, তোমার যেটা কর্মর জায়গা, সেটাই তোমার ভালো লাগবে না। তুমি কিছুদিন হয়তো কন্টিনিউ করবে ওরকম হবে, বাট বেসিক্যালি তুমি ওটার থেকে সরে আসবে, কাজ বন্ধ হবে। কাজ বন্ধ করাটা কিন্তু, যার ধরে নাও ব্যবসা আছে, তার হয়তো ব্যবসা বন্ধ হবে, দোকান বন্ধ হবে। কাজ বন্ধ হওয়াটা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেটর। সেকেন্ড ইন্ডিকেটর হচ্ছে নিজের শরীরে যন্ত্রণা। পিঠের, আমি তোমাকে এক্স্যাক্টলি জায়গাটা বলছি, পিঠের স্পাইনাল কর্ডের লেফট সাইড দিয়ে ওই যেরকম একটা মানে হয় না, একটা মানে একটা সফট মতন একটা জায়গা, ওটা মানে এটকির মতো চিন চিন ব্যথা, চিন ব্যথা, মাথা ধরা, প্রচণ্ড মাথা ধরা। কিন্তু তুমি যত রকমের টেস্ট করো, তোমার প্রেশার করো, এই করো, মাইগ্রেন আছে কিনা, হোয়াট এভার, জাহির সাথে যে ঘটনাগুলো ঘটছিল, এই যে নাক থেকে রক্ত পড়া, তার পুরো বডি পেন বা মাথা যন্ত্রণা করা, এরকম সিগনিফিকেন্সই আসতে থাকে তাহলে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে? মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড ইজ আ ভেরি বিগ ইন্ডিকেটর। আচ্ছা, মেনস্ট্রুয়াল সাইকেল, নত অস্বাভাবিক যন্ত্রণা, অস্বাভাবিক ব্লিডিং, বা কারুর হবে যে হতেই চাইবে না, বাচ্চা না হওয়া। অনেক সময়, আই এম নট সেইং, অফকোর্স মেডিকেল ইয়েতেও আছে, কিন্তু যাদের করেছে, ধরে নাও এই গর্ভবন্ধন বলে একটা জিনিস হয়,
কিছুতেই হচ্ছে না এরকম টাইপের হয়, মেডিকেল কোনো রকম ইস্যুজও না কোনো ইস্যুস নেই, সে বলছে তুমি নর্মালি কনসিভ করতে পারবে। এরকম প্রচুর কেস আছে, ঠিক আছে। মানে আমি খুব একটা এন্টারটেইন করি না, মানে কিন্তু যাদের আমার একটা জিনিস আছে, এটা জানি না মায়েরই আশীর্বাদ হবে, যখন কেউ খুব বিপদে থাকে না তখন তার সাথে আমার কানেক্ট হয়ে যায়। আদারওয়াইজ আমার মেসেজেস পড়ে থাকে, আমি খুলেও দেখি না। ওই কার মনে হচ্ছে আজকে আমি 40,000 চাকরির থেকে আমি 50,000 টাকার চাকরি চাই, তাকে আমার কোনো হেল্প করার কোনো ইচ্ছে, সে নিজের ক্ষমতায় যাক, বুঝেছো? মানে তো আমি বেশিরভাগ লোককে অ্যাটেন্ড করি না। এই ঘটনাটা চলাকালীন তুমি বলছিলে একটা কথা যে রিমি দরগাতে গেছিল। ছোটবেলা থেকেই একটা জিনিস দেখেছি, শুনেছি, হয়তো তুমি রিলেট করতে পারবে, কারণ এটা আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি। তো এখন হয়তো জিনিসটা অনেকটা কমে এসছে, বা হয়তো হয়, জানতে পারি না, তোমরা হয়তো আরও বেশি রিলেট করতে পারবে। যে দেখবে আগেকার দিনে বাচ্চাদের যখন হঠাৎ করে শরীর খারাপ হতো, কোনো ওষুধে ঠিক হচ্ছে না, হঠাৎ করে জ্বর এসে যেত, তখন বলতো যে হাওয়া বাতাস লেগেছে, বাড়ির লোকেরা বলতো, এবং তারা আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে, মানে আমাকে পার্টিকুলারলি কোনোদিন নিয়ে যাওয়া হয়নি। আমার একটা কথা মনে আছে যে আমার একবারই নিয়ে যাওয়া হয়েছিল, এখানে একটা মসজিদ আছে, সেখানে গিয়ে তো সেই চামড় দিয়ে, আমি ওটাকে চামড়ই বলবো যেটা দিয়ে ঝাড়ে, তো এই চামড় দিয়ে ঝেড়ে টেড়ে সেই ফু দিয়ে কিছু একটা জল খাইয়ে দিয়েছিল। আমি এটা জানি না, আমার ঠিক মনে পড়ছে না যে আমার এক্স্যাক্টলি তখন কি হয়েছিল, কি কারণে নিয়ে যাওয়া হয়েছিল, বাট ওই মসজিদে আমি একবার ভেতরে ঢুকেছিলাম, এটা আমি জানি। তো তুমি আমাকে একটা কথা বলো, এই যে লোকে যে বলে যে হাওয়া বাতাস লেগেছে, এবং সেই মসজিদে যে গেল, গিয়ে এরকম ফু দিয়ে জল পান করানো হলো, জল খাওয়ানো হলো, ঝাড়ফুঁক বলা হয় ওটাকে, ঝাড়ফুঁক করা হলো, এগুলো কি সত্যিই কাজ করে? মানে এগুলোর কি এফেক্ট আছে? যেটা মানে একটা মানুষ মন্ত্র পড়ছে, সেই জল আমাকে খাইয়ে দেওয়া হচ্ছে, আদৌ সেটা মন্ত্র পড়ছে না কি পড়ছে আমি জানি না, ঠিক আছে। আর আমি এটা বলবো না যে বিশ্বাসে মেলায় বস্তু, কারণ ওইটুকুনি বয়সে আমার কি বিশ্বাস রয়েছে না রয়েছে আমি নিজেও জানি। তো সেই অ্যাসপেক্ট থেকে দাঁড়িয়ে আমি এটুকু জানতে চাই যে এই যে ঝাড়ফুঁকের যে ব্যাপারটা, এই যে দরগাতে গেলে সেই তাবিজ বা মাদুলি বেঁধে দেওয়া, তাতে যে বিভিন্ন প্রবলেম সলভ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা কি শুধুমাত্রই একটা বিলিভের এফেক্ট, নাকি এটা সত্যিই কাজ করে? আচ্ছা, এখানে এটা বলার আগে তোমাকে তাহলে একটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। এই যে হাওয়া বাতাস কথাটা এই জন্যেই বলে, কারণ এই যে প্রেত বা এরা হচ্ছে বায়ুতত্ত্ব। আমাদের তো পঞ্চতত্ত্ব আছে, তো এটা হচ্ছে বায়ুতত্ত্ব, এবং এরা সবসময় ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো ইন্টারেস্ট নেই আমাদের ওপরে, তারা নিজেদের মতন ঘুরে বেড়ায়। কিন্তু ধরে নাও ফট করে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক আছে, বা অসময় চলে গেছে, অল্প বয়সী অকাল মৃত্যু যেটাকে বলে, এরকম কিছু হয়েছে, তো তাদের তো বেঁচে থাকার অনেক মোহ আছে না, জীবনের প্রতি অনেক মোহ আছে, তো তারা অনেক সময় না, মানে ধরে নাও হিংসে করে ফেলে, বা তাদের কিন্তু মানুষের মতন, মানুষের যেরকম মাৎসর্য বোধ আছে না, সেই প্রেতেদের যারা সদ্য মারা গেছে, তাদের কিন্তু মানুষের সেই ট্রেটসগুলো থাকবে, তারা কিন্তু হিংসে করবে, তারা কিন্তু করবে না। তো যেটা হয় সেটা হচ্ছে যে ধরে নাও কারুর, মানে বাচ্চাদের বিশেষ করে, বিকজ বাচ্চারা কি বলে তো, মানে উইক ওরা, তো বাচ্চাদের অনেক সময় এই হাওয়া বাতাস লেগে যায়। হাওয়া বাতাস লেগে যাওয়াটা কিচ্ছু না, সেটা হচ্ছে তার যেটা অরিক, মানে বাচ্চাটার যেটা অরিক আছে, ফিল্ড আছে, সেটার সাথে সেটা খুব কাছাকাছি কোনো প্রেতাত্মার অরিক ফিল্ড এসছে। এরকম না যে প্রেতাত্মাটা ওকে গলা টিপে ধরেছে বা কিছু, আমাদের শারীরিক যে অরার যে ফিল্ড আছে, সেটার কাছাকাছি যদি কোনো প্রেত আসে, সেটা আমার যা রেজিস্ট্যান্স হবে আর একটা বাচ্চার যা রেজিস্ট্যান্স হবে, দুজনের আলাদা। বাচ্চা অবভিয়াসলি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, খাওয়া বন্ধ করে দেবে, রাত্রিবেলা কাঁদবে। আমাকে তো অনেকে মেসেজ করে, যারা খুব কাছের আছে, তাদের না করতে পারি না, আমি বলি যে শোন এটা করে দে, ওটা করে দে। তো বাচ্চাদের তাই জন্য এটা খুব তাড়াতাড়ি হয়, মানে বিশেষ করে খাওয়া বন্ধ করে দেয়, রাত্রিবেলা খুব কাঁদে। তো এমনি দেখো, এমনি মেডিকেলি স্পিকিং হয়তো বলবে যে কলিক পেন হচ্ছে, কিন্তু আমি এটা বলছি যে এই যে ধরো দরগাতে গিয়ে যে আমলগুলো করে, এগুলো ওয়াজিফা করে, আমল করে, ঝাড়ফুঁকের, সেটা হচ্ছে দেখো, যে ধরে নাও রোজ কোরআন পড়ছে, তার তো একটা তো পজিটিভ অরা আছে সেই মানুষটার মধ্যে। সে যখন একটা মন্ত্র করে তোমাকে ফু দিচ্ছে, আমরা যেরকম কোনো ধরে নাও
মায়ের কোনো মন্ত্র বা কিছু বা ভৈরবের কোনো মন্ত্র দিয়ে যদি কারুকে আমরা করে দিই, মানে আমাদেরও এরকম হয়, চামড়ের মতন হয়, তোমার চিমটা হয়, তো ওটা দিয়ে যদি করে দিই, তো তাহলে সেই মানুষটার যেটা অরিক ফিল্ড আছে, অরাটা আছে, সেটা অনেকটা ক্লেন্সড হয়ে যায়, সেই মানুষটা খানিকটা রিলিফ পায়। ধরে নাও কারুর খুব জ্বর উঠেছে, তাকে যদি সেই ভৈরব মন্ত্র দিয়ে করে দেওয়া হয়, তার কিন্তু জ্বরটা নেমে যাবে। তারপর দিন আমি খোঁজ নিয়ে দেখেছি জ্বরটা নেমে যাবে। এরকম বাচ্চাদেরও এরকম করে দিলে এই যে জলটা হয়, ওটাও পঞ্চতত্ত্বর মধ্যে পড়ে জলটা। এই যে জলটা পড়েছে, মন্ত্রটা পড়েছে, তার তো একটা ডেলি প্র্যাকটিস আছে। শোনো, ডেলি প্র্যাকটিস মানে হচ্ছে রেপিটেশন আছে। মন্ত্র কেন কখন কাজ করে? যারা মন্ত্র বারবার করে রিপিট করে সেই জায়গাটাতে অ্যাচিভ করে থাকে। আমি সিদ্ধি কথাটা ইউজ করতে চাই না, সিদ্ধি কথাটা আমার খুব ঠুটো লাগে। আমি যদি একটা মন্ত্র, তুমি ধরে নাও প্রচুর বার চান্ট করেছি, সেই মন্ত্রটা তো একটা তার ওয়েটেজ আছে, সেই এনার্জিটার। সেই জিনিসটা আমি যদি তোমার অসুস্থ অবস্থায় তোমাকে আমি যদি সেটা মানে দিয়ে আমি তোমাকে একবার হিল করি, তোমার অবভিয়াসলি তুমি মানে যা ফিল করছিলে তার থেকে তুমি বেটার ফিল করবেই। এইভাবে এটা কাজ করে। বায়ু মানে হাওয়া বাতাস লাগাটা, বিকজ এরা বায়ুতত্ত্বর জিনিস। তো এই যে যারা ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড, তারা এই জিনিসটা থেকে বেরোনোর জন্য কাদের কাছে যাবে, মানে কাদেরকে বিশ্বাস করা উচিত? কারণ নাওয়াডেজ আমি এরকমও দেখেছি যে এরকমও তান্ত্রিক রয়েছে যারা পডকাস্টে এসে অনেক বেশি নলেজ স্প্রেড করে গেছেন, বাট যখন কোনো প্রবলেম নিয়ে কাউকে তার কাছে পাঠানো হয়েছে, সে সেই কেস সলভ করতে পারেননি। তো আমি তোমার কাছে এটা জানতে চাই যে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত যে সমস্যাগুলো, সেখান থেকে পুরোপুরি নিজেকে বার করতে গেলে বা সেই সমস্যা পুরোপুরি রিজলভ করতে গেলে আমাদের কাদেরকে বিশ্বাস করা উচিত? কারণ প্রত্যেকে ভেগ ধরে থাকে আজকাল, প্রত্যেকেই একটা বেশ ধরে থাকে, ঠিক আছে? তার ভেতর থেকেও সঠিক তান্ত্রিক বা সঠিক মৌলবী বা সঠিক জায়গা আইডেন্টিফাই কী করে করব? মানে তুমি বলছিলে যে সবচেয়ে আগে কি করা দরকার, সেটা হচ্ছে সবচেয়ে আগে যেটা দরকার সেটা বিশ্বাসটা, সেটা হচ্ছে নিজের ওপরে বিশ্বাস দরকার। সেলফ কনফিডেন্স ইজ দ্য ফার্স্ট থিং ইন ব্ল্যাক ম্যাজিক। সেলফ কনফিডেন্স ছাড়া আমি তোমাকে বলছি, যদি তুমি জানো তোমাকে পটল কিনতে হবে, ঠিক আছে, তুমি গিয়ে যদি এখানে ওখানে জিজ্ঞেস করো পটলের তারা বলবে হ্যাঁ পটল 100 টাকা কেজি, কেউ বলবে পটল 200 টাকা কেজি। তুমি তো জানো যে পটল, ঠিক আছে, আমার পটল 30 টাকা কেজি, আমি 30 টাকার বেশি একটা পয়সা দেবো না। তাই এই কনফিডেন্সটা, সেটা এই বিষয়েও তুমি তো এখানে তো তুমি যখন বললে এই জিনিসগুলো যে অনেকে অনেক কিছু এসে বলে টলে, প্রথম বেসিক কথা হচ্ছে তুমি কি জানো সেটা এসে তোমাকে বলতে যদি হয়, তাহলে মানে কিসের জন্য বলছো? যদি তুমি বলো তার মানে তোমার মোটিভ হচ্ছে যে তোমার কাছে লোক সেগুলো নিয়ে আসুক। যদি তুমি কিছু নিয়ে কিছু না বলো, কারণ দেখো যদি প্রফেশন হিসেবে করে যেটা হয়, আমি একটা কথা বলছি, এই রিমির কেস নিয়ে আমি বলছি। রিমি মতন যারা ব্ল্যাক ম্যাজিকতে এফেক্টেড, তারা যখন তাদের তো একদম পয়সার দিক থেকে তারা নিঃশেষ হয়ে গেছে, এখন একজন তান্ত্রিকের কাছে গিয়ে সে একটা 40,000 50,000 টাকার প্যাকেজের কিছু একটা বলছে যে এই করাতে হবে, আমরা 4 জন মিলে হোম করতে যাব, এইখানে যাব, তারাপীঠ যাব, কামাখ্যা যাব, যাই গল্প দিক, সেইটা করানোর জন্য তার ক্যাপাসিটিটা কোথায়? এখন মানুষ কি মানে পার্সোনাল লোন নেবে? কারণ বেশিরভাগ যারা আছে তারা লোনের দিক থেকেও এক্সস্টেড হয়ে যায়, মানে তাদের প্রচুর নিজস্ব লোন থাকে। নাকি গয়না বিক্রি করে তোমার কাজ করাবে, কি করবে? কারণ তার কাছে তো এইটা সম্ভব না, এই জিনিসটা। তো সেটা একটা বড় ফ্যাক্টর, ফাইন্যান্সটা একটা বড় ফ্যাক্টর। কারণ দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি অনেককেই দেখবে যে প্রচুর আশ্রম মানে সেটা যে একটা মানে বিল্ড আপ করেছে, একটা যে এম্পায়ার বিল্ড আপ করেছে, সেটা এম্পায়ারটা তো বিল্ড আপ করেছে লোকের কাজ করি, এবং সেটা যে একটা খুব সামান্য টাকা দিয়ে সম্ভব না, সেটাও যথেষ্ট বোঝা যাচ্ছে। কারণ একটা বিশাল মন্দির করছে, একটা বিশাল জায়গা নিয়ে আশ্রম করছে, তো সেটা করছে কি করে? আমি কথার কথা বলছি যে আমি জাস্ট একটা মানে খুব ক্যাজুয়ালি বলছি যে আমি 20 বছর হয়ে গেছে, আমার একটা নিজের বাড়ি নেই,
আমি করতে পারিনি, কারণ আমি প্রফেশনালি কাজ করবই না। খুব প্রবলেমে কেউ থাকলে তাকে গাইড করতে পারি, কিন্তু এই 4টে হোম করতে হবে, আজকে তারাপীঠে করব, কালকে কামাখ্যায় করব, পরশুদিন ছিন্নমস্তায় গিয়ে করব, এই সব করে, বা এই যে তাদের নিজস্ব মন্দিরে বসে বসে তাদের এইদিকে থাকছে বাড়ি, এদিকে বলছে পঞ্চমুণ্ডী আশ্রম। আর আমি এইগুলোই, আমার কনসেপ্টগুলোই আমার কাছে ক্লিয়ার হয় না, যে তুমি যদি পঞ্চমুণ্ডী আসন যেখানে, সেখানে তোমার বসত বাড়ি হয় কি করে? বসত বাড়ি আর পঞ্চমুণ্ডী আসন একসাথে যেতে পারে না। বা এই যে নিজেদের আশ্রমগুলোকেই সিদ্ধপীঠ বলছে, তো কি করে তোমার সিদ্ধপীঠ হচ্ছে, কি করে তোমার আশ্রম? মানে এই জিনিসগুলো তো মানুষের, এগুলো একটুখানি, আমি কি বলবো, একটুখানি কমন সেন্সটাও দরকার, সচেতন হওয়াটাও দরকার যে তুমি কি করছো। দেখো, একটা ইন্ডিকেটর হিসেবে তুমি যার কাছে যাচ্ছ, সবচেয়ে আগে তার চোখ লক্ষ্য করবে, বুঝেছ? সাধনা করা যদি মানুষ হয়, তার চোখ দেখে কিন্তু বুঝতে পারবে, কারণ তার চোখের চাউনির মধ্যে না একটা, মানে কি বলবো, একটা দীপ্ত থাকবে, সেটা একটা ব্যাপার। তুমি যদি দেখো, মানে এখানে কিন্তু অনেকের কিন্তু খুব বোকা বোকা আছে, যে যারা সাধনা করে তারা কি কেন, মানে তারা মেকআপ করে না বা কিছু, কেন? আমি কি, মানে আমি কথা বলছি যে মানুষ কি সবাই কি ওই কালো কাপড় পরে আর ইয়ে করে একটা 10খানা মালা পরে এরকম করে বসে থাকবে? আমি দেখাতে চাই না। আর সত্যি বলতে কি জানো তো, এটা আমি মানে পাবলিকলি বলছি, বেশিরভাগ সাধনাতে না কোনো কাপড়ের দরকার পড়ে না, কোনো কাপড়ের দরকার পড়ে না। আজকে তুমি লাল পরো, কালো পরো, হলুদ পরো, সাদা পরো, বেসিক অ্যাকচুয়াল সাধনা যারা, মানে সত্যি করে কথা বলছি, অ্যাকচুয়াল সাধনা, ঘরে বসে কেউ যদি সাধনা করে, বেসিক্যালি তোমার কাপড় ছাড়া সাধনা করাটাই আসল সাধনা, কোনো কাপড়ই দরকার হয় না। কিন্তু লোকজন যে এই যে সে যে ঘুরে, তুমি বলো না এই এতখানি এগুলো পড়বে, আর গলায় এতটা পড়বে করবে, এটা তো দর্শনদারির জন্যে, এটা তো অ্যাকচুয়ালি তো কোনো দরকার পড়বে না, একদমই দরকার পড়বে না, কোনো কাজ ক্রিয়াতে কোনো দরকার পড়ে না। তবে আমি একটা জিনিস বলবো যে হ্যাঁ, ইয়েতেও কাজ দেয়, তো দরগাতে গিয়ে কেউ যদি ঝাড়ু ইয়ে করে, কিন্তু যদি চালানের জিনিস হয় না, তো চালানের জিনিস হলে একটু কিন্তু হ্যান্ডেল করতে হয়, নাহলে যেটা হবে, মানে আমি রিমির ক্ষেত্রে তোমাকে বলছি, রিমি না আয়াতুল কুরসি পড়তো, যেহেতু ও জিনের কথাটা শুনেছে, ও আয়াতুল কুরসি পড়তো, কিন্তু যেটা হতো, আয়াতুল কুরসি পড়ার পরে না একটু রিলিফ হয়ে যেত, আবার চলে আসতো। তো ও যাতে না রিটার্ন করতে পারে, সেটার জন্য একটা স্টপেজ দরকার। এইটা ক্রিয়েট করতে পারবে, ব্যারিয়ার কেউ ক্রিয়েট করতে পারবে, কথার কথা বলছি, মানে আমাদের ইয়েতে, তো ওদের ওয়াজিফা আলাদা, ওরা জানে, ওরা ইলাজ বলে, রুহানি ইলাজ বলে, ওটা ওদের প্রসেস। আমাদের প্রসেসের মধ্যে সুদর্শন হোম, প্রত্যাঙ্গিরা, বিপরীত প্রত্যাঙ্গিরা, এই কিছু কিছু জিনিস আছে যেগুলো যারা জানে, যারা যদি করে দেয়, তাহলে কিন্তু সেটা জিনি হোক কি প্রেতি হোক কি পিশাচি হোক বা কোনো চালানে ব্ল্যাক ম্যাজিক কেউ যদি করে থাকে, সেখান থেকে তো কিন্তু নিরাময় হবে। কিন্তু কোয়েশ্চেন ইজ কার কাছে, সেটা একটুখানি বিবেচনা করে মানুষকে যেতে হবে। যে কারণ দেখো, মানে হোর্ডিংয়ে আসছে স্টেশনের ওপরে অর্ধেক এত ফুল সাইজ, মানে তোমার কি বলবো, 10 ফিটের হোর্ডিং দেখলে তো সে বড়তান্ত্রিক হয়ে যাবে না। তো সেটাই একটু মানুষকে একটু বিবেচনা করে, বা পডকাস্টে আসলেও সে হবে না। এক্স্যাক্টলি, আমি ওই কারণেই জিজ্ঞেস করলাম, কারণ এই কোয়েশ্চেনটা আমার মধ্যে ছিল। কারণ তোমার হচ্ছে কি বলতো, যখন অনেকের সাথেই তো বসছি, অনেকের সাথেই কথা বলছি, অনেকের সাথেই ইন্টারাকশন হচ্ছে, প্রচুর মানুষ আছে যারা আমার সাথে যোগাযোগ করছে তাদের হেল্পের জন্য, বা তারা হেল্প চাইছে, বাট সেক্ষেত্রে আমি যখন দেখছি সেই মানুষগুলো হেল্প পাচ্ছে না, রাইট, সেই কারণে আমি তোমার প্রশ্নটা করলাম। কারণ আমার ব্যক্তিগতভাবে কোনো তান্ত্রিককে দিয়ে কোনো কিছু করানোর দরকার পড়েনি আজ অব্দি, আশা করি ভবিষ্যতেও পড়বো না। কারণ যতদিন ভগবানের হাত মাথার ওপর রয়েছে, ততদিন কোনো কিছু হাসিল করার জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য আমি অন্তত এটা বিশ্বাস করি না। কারণ আমি ডেস্টিনিতে বিশ্বাস করি, আর আমি এটা মনে করি যে তুমি সেখানে গিয়ে পৌঁছবে যেটা তোমার ডেস্টিনিতে রয়েছে। দেখো, একটা জিনিস বলছি, মানে সাধনা জিনিসটা কিন্তু মেটেরিয়াল কমফর্টের জন্য না। সাধনা জিনিসটা হচ্ছে তুমি
তুমি জানবে, কত বেশি এক্সপ্লোর করতে পারবে, কতটা ডেপথে যেতে পারবে। মানে আমার কথাটা হচ্ছে যে তুমি একটা জিনিস, এটা তো একটা আর্ট ফর্ম, তুমি একটা জিনিস তুমি শিখছো, কোনো শেখার কোনো শেষ নেই। এই যে যারা বলে আমরা সব শিখে গেছি, কিচ্ছু সম্ভবই না। এটা এত বড় সাবজেক্ট, হঠাৎ করে সব কিছু শিখে গেছি হতেই পারে না। তো দের ইজ নো মানে এন্ড টু লার্নিং। শিখতে 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 এটাই হচ্ছে সাধনা, যে তুমি নিজেকে ফার্স্ট অফ অল যেটা একটা ব্যাপার বলছি, সেটা হচ্ছে একটা মানুষ যদি, যে ধরে নাও এটা প্র্যাকটিস করছে, সে যদি নিজেই লোভ সামলাতে না পারে, তাহলে কিন্তু সে সাধনাই করতে পারেনি। কারণ সেটা যেই ইয়েতেই সাধনা হয়ে থাকুক, আমি ধরে নাও আমি দশমহাবিদ্যা দিয়েই বলছি, দশমহাবিদ্যা সাধনা করতে গেলে তুমি যদি তোমার নিজের লোভ যদি না সামলাতে পারো, তোমার যদি অত্যন্ত সংসারের জিনিসের প্রতি মোহমায়া থাকে, তাহলে কিন্তু তুমি মানে সেই সাধনাতে এগোতেই পারবে না। কারণ সেই সাধনার যেটা অ্যাকচুয়াল লার্নিং, সেটা তুমি কিন্তু মানে তুমি যখন ওই স্তরে যাচ্ছ, তোমার কিন্তু অটোমেটিক্যালি ওইগুলো ছেটে যাবে। মানে তোমার ওই ইন্টারেস্টগুলো আসবে না। যে আমি আজকে আর কথার কথা বলছি যে আজ মানে আমি মানে কিছু মাইন্ড করো না, আমি এটাও জানি যে লোকজন নিজের অ্যাডভার্টাইজ করার জন্য এগুলো করে, কিন্তু এটা করে তার মানে তো সেটা টাকা আনার জন্যে। তো তুমি যদি সাধনাতেই এতটা লিপ্ত থাকো, তাহলে তোমার অত মানে তুমি লোকের কাজ করে কী হবে, ক্রিয়াকর্ম করে তো তুমি সাধনায় এগোবে না। সাধনায় কেউ কোনোদিন এগোতে পারে না লোকের ক্রিয়া করে। যেই জন্য আমি ওই জিনিসটাকে একদম সাইডে রাখতে চাই। আমার একদম ভালো লোকের তো কোনো কমপ্লেনের শেষ নেই। আজকে আমার শরীর ভালো লাগছে না, আমি ওনাকে ফোন করব। আমি ওগুলো তুমি এন্টারটেইন করলে ওগুলো পাগল হয়ে যাবে মানুষ ওগুলো তো। হ্যাঁ, কিন্তু কারোর একটা প্রচণ্ড কোনো বিপদে আছে, তখন তাকে রিলিভ করার জন্য। আদারওয়াইজ তুমি বলবো, আমি জাস্ট বলবো এটা জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল বিজনেস। তুমি যদি ওকে টাকা রোজগার করার জন্য করে থাকো, তাহলে তুমি সাধনা করছো না, তুমি ব্যবসা করছো। প্রফেশন। ভীষণ ভালো লাগলো আজকের কনভারসেশন, আর খুব মানে অর্গ্যানিক একটা কনভারসেশন হয়েছে, যেটা আমার অনেক কিছু জানার ইচ্ছা ছিল, সেই জায়গা থেকে তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। ইনফ্যাক্ট আজকের ঘটনাটাও একটু অন্যরকম ছিল, কারণ ঘটনাটা তুমি যেহেতু খুব কাছ থেকে দেখেছো, মানে আমি কী বলবো, কিছু মানুষ থাকে না, দেখো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনি কোথাও না কোথাও, এখন আমি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা একটু অ্যাভয়েড করেই চলি, ঠিক আছে, কারণ ভালো লাগে না যখন শুনি না যে মানুষ এতটা নিচে নেমে গেছে, এতটা মানে নেগেটিভলি ভাবছে, কাউকে নিয়ে কারোর ক্ষতি করার কথা চিন্তা করছে, সেগুলো শুনতে ভালো লাগে না, সত্যি কথা বলছি। তাই হ্যাঁ, যেহেতু আমরা হরর জনারে কাজ করছি, তাই হরর সেগমেন্টের বিভিন্ন ঘটনা শুনতে হয়, বাট এই ঘটনাটা কোথাও না কোথাও মানে আমার একটু অন্যরকম লাগছিল, আর খুব মানে কি বলবো, আমার কাছে কোনো কিছু বলারই নেই। না কি বলতো, রিয়েলি কীরকমভাবে মানে ব্ল্যাক ম্যাজিক জিনিসটা প্রোগ্রেস করে, সেটা আমি রিমির ঘটনাটাতে বোঝালাম। কারণ দেখো মানে ব্ল্যাক ম্যাজিকে ওই রক্ত দেওয়াল থেকে রক্ত নেমে আসছে, হচ্ছে, এগুলো হয় না, এগুলো না মানে গল্প। অরিজিনালি যেটা হবে সেটা হচ্ছে তুমি এক্সিস্টেন্স ফিল করবে, তোমার যেটা লাইফ সেটা রুইন্ড হবে, তোমার রিলেশনশিপ রুইন্ড হবে, তোমার হেলথ রুইন্ড হবে, তোমার কাজের জায়গা রুইন্ড হবে। জায়গাগুলো নষ্ট করা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের কাজ। তো তুমি যদি মানে মানে এটা এরকম না যে তোমাকে এন্টারটেনমেন্ট, যে তোমার চোখ দিয়ে রক্ত, আমি দেখেছি অনেক জায়গায়, অনেকগুলো পডকাস্টে আমি দেখেছি চোখ দিয়ে রক্ত পড়ছে, এইসব হাবি যাবি, মানে ওগুলো তো গল্প, ওটা হতে পারে না। হ্যাঁ, নাক থেকে যদি কারোর ইয়ে হয়, আমি যেখান থেকে স্বাভাবিকভাবে রক্ত বেরোতে পারে সেখান থেকেই বেরোবে। হ্যাঁ, সেখান থেকেই বেরো। বা এই যে মানে বলে অনেক ইয়েতে যে পেট থেকে এরকমভাবে ওষুধ বার করে, পেটের থেকে কোনো যদি কিছু রকমের বার করতে হয়, সেটা তোমার উইথ ইওর মোশনই তোমার বেরোতে পারে। কোনোদিন পেট থেকে কোনো ওষুধ, ভমিটের সাহায্য বেরিয়ে যেতে পারে, বা হ্যাঁ মোশনের মধ্যে দিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু আদারওয়াইজ কিছু সম্ভব না। এই হাঁড়ি বসিয়ে পেট থেকে তুলে, হ্যাঁ, ওইসব ওষুধ টষুধ কিছু ওটা সম্ভব না, ওটা সম্ভব না। বা এই যে ভর টরের ব্যাপারগুলো করে, ওগুলো সম্ভব না। ভর ব্যাপারটা পুরো ফ্রড। ভর বলে কিছু অলরেডি একটা পডকাস্টে কথা বলেছি, আর আমার ওটা সত্যিই ছোটবেলা থেকেই, মানে যখন আমি এইসব কোনো কিছু বুঝতাম না, আধ্যাত্মিক জগৎকে বুঝতাম না, আমি তখন থেকেই মনে হতো যে ড্রামা করছে, নাটক করছে। যেটা ট্রু সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে ঘোর।
ঘোর হচ্ছে যে ধরে নাও আমি একটা মন্ত্র অনেকবার চান্টিং করেছি, চান্ট করতে 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 আমি একটা ঘোরে চলে যাব, সেই ঘোরে ভাব বলে ওটাকে সাধনায়, ভাবে চলে গেলে তখন আমি ধরে নাও আমি বলবো অরিত্র তোমার তো এটা হয়েছে, তোমার ওটা হয়েছে, ওটা বলতে ওটা দ্যাট কামস ফ্রম পাওয়ার, দ্যাট কামস ফ্রম বিকজ আমাদের ব্রেনে না ব্রেন ওয়েভস যেগুলো অ্যালফা বিটা গামা এই যে ওয়েভসগুলো আছে, ওয়েভসগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়। ডেল্টা ওয়েভস যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন তুমি অন্যের ব্রেনের মধ্যে কী প্রবলেম আছে বা কী হচ্ছে সেটা তুমি অ্যাবজর্ব করতে পারো। দ্যাট ইজ হাউ আমি যেরকম ফিজিওকনমি করি, আমার হচ্ছে যে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, ফিজিওকনমি মানে হচ্ছে ফেস রিডিং। আমি চেহারা না দেখলে আমি কিন্তু মানে জাস্ট একটা নাম বলে দিলে আমি সবসময় বলি আমাকে ছবিটা দেখা, কারোর কিছু হয়েছে কিনা আমাকে ছবিটা দেখা, একবার ছবি যদি দেখে নিই সেই মানুষের আমি ব্যাপারে বলে দেবো। সেই এগুলো কী বলবো, এগুলো সায়েন্টিফিক, এগুলো মানে ব্রেন ওয়েভস তো ফ্রিকোয়েন্সিতে থাকে। তুমি যতটা তোমার নিজস্ব ফ্রিকোয়েন্সিটা বাড়াচ্ছ, তুমি যদি একটা ফ্রিকোয়েন্সি রিডার রাখো, আমি যে অনেক সময় করি ফ্রিকোয়েন্সি রিডার যদি রাখি, আমি তোমাকে বলছি মাতৃজপে ফ্রিকোয়েন্সি রিডার 4000 ক্রস করে গেছিলো, 4000 অ্যাবাভ 921 ফ্রিকোয়েন্সি মানে 921 হার্টজের ওপরে গেলে তুমি 5th ডিমেনশনের সাথে কমিউনিকেশন করতে পারো। তার কমে তোমার যদি ফ্রিকোয়েন্সি হয়, বডি ফ্রিকোয়েন্সি হয়, তুমি কোনো কমিউনিকেশনই করতে পারবে না। তুমি যত জব বাড়াবে তোমার ফ্রিকোয়েন্সি হার্টস যেটা তুমি দেখতে পাবে, তুমি যদি ফ্রিকোয়েন্সি রিডার সামনে রাখো তোমার কিন্তু হার্টস বাড়তে থাকবে। আচ্ছা, এটা ফর রিয়েল। আরও এরকম আরও অনেক সাবজেক্ট রয়েছে, বিষয় রয়েছে যেগুলো নিয়ে একদিনে হয়তো কথা নয়, ডেফিনেটলি আমরা ইন ফিউচারে আবার বসবো, আবার এরকম একটা ভৌতিক আড্ডা দেবো। সত্যি কথা বলতে ভৌতিক আড্ডা বলাটা ভুল, এটা কোথাও না কোথাও ডার্ক অ্যান্ড হোয়াইট স্পিরিচুয়াল একটা আড্ডা আমরা বলতে পারি। আর লোকের না খুব অ্যাওয়ারনেস দরকার, বোঝা উচিত যে ঠিক আছে মানে এই 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 অ্যাকশনই করলে প্রচুর পয়সা আসবে। আমি তো রিলসগুলো দেখি, এই অ্যাকশনের নাম নিলে বা এই যে এই কথাটা এই সুইচ ওয়ার্ডটা বলে দাও, এমনি তো তুমি সুইচ ওয়ার্ড বললে তুমি একটা বলো তো একটা সাধারণ মানুষ একটা সুইচ ওয়ার্ড বললে কাজ হবে কেন? তার শরীরের ফ্রিকোয়েন্সি কি? এই ম্যানিফেস্টেশন এগুলো পরে আমি একটা এপিসোডে তোমাকে বলবো। ম্যানিফেস্টেশন একটা জিনিস ম্যানিফেস্ট করার জন্য একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি তোমার বডির হওয়া দরকার, নাহলে তুমি বসে বসে তেজপাতায় যত ইচ্ছে লিখে যাও, কিচ্ছু হবে না। কারেক্ট। খুব ভাল লাগলো এসে, সত্যি মানে তুমি আমার যখন মেসেজ করেছিলে আমি তখন ভাবছিলাম কি আমি গিয়ে এগুলো কী কথা বলবো কি না বলবো। ঠিক আছে, এসে বেশ না সত্যি ভীষণ কনস্ট্রাকটিভ একটা ডিসকাশন আমরা করলাম। তুমি যখন বলেছিলে না যে কি প্রশ্ন আমি না আমার সাবজেক্টে আমাকে যে কোনো প্রশ্ন করো, আই এম ওপেন টু অল। আর তুমি এখানে আমাকে অনেকগুলো তুমি এরকমভাবে আমাকে মানে ধরে নাও কথায় মাধ্যমে তুমি অনেক প্রশ্ন আমাকে করেছো। তোমাকে বলেও দেখো কিছু কোয়েশ্চেন থাকে যাতে হ্যাঁ যেই মানুষটার সাথে আমি বসছি সেই মানুষটার সাথে যাতে আমি কনভারসেশনটা বিল্ড আপ করতে পারি, তার জন্য কিছু কোয়েশ্চেন থাকে। সেটার জন্য যেই ঘটনাটা আমি তোমার কাছ থেকে একটু শুনতে চেয়েছিলাম যে হ্যাঁ তাহলে এই ঘটনার সাথে সাথে তোমার যে প্রফেশন সেটার সাথে লিঙ্ক করি আমি যেন কিছু বলতে পারি। তবে হ্যাঁ এটাও ঠিক যে যত আমরা কনভারসেশন এগোবো সেই কনভারসেশনের উপর বেস করেও আমি আমার মনের মধ্যে যেটা আসবে আমি সেটা তোমার কাছে জানতে চাইবো। তো আমি এরকমভাবেই সেট আপটা করি। তো থ্যাংক ইউ সো মাচ। ঠিক সমান, তাহলে তুমি কোঅপারেট করে গেছো, কোঅর্ডিনেট করে গেছো। আমি খুব মানে কি বলতো এই সাবজেক্টে কথা বললে মানে একবার ঢুকে গেলে খুব ইন্টারেস্ট পাই। আমি খুব কম, আদারওয়াইজ আমি কথা বলতে চাই না। কথা বলাটাও একটা এনার্জি ওয়েস্ট না, কনজারভেশন অফ এনার্জিটা খুব ইম্পর্টেন্ট জীবনে। তো আশা করবো ইন ফিউচার খুব তাড়াতাড়ি আবার বসবো আরও একটা মারাত্মক ঘটনা, কারণ তোমার কাছে প্রচুর এরকম ঘটনা রয়েছে। হ্যাঁ, ফেসবুকে তো মানে তুমি যদি দেখো সার্চ করো গৃহিণীরিয়া নামে প্রচুর মানে গল্প। আমার পপুলার সিরিজ ছিল অঘরিমা ষোড়শীনাথ, তো অনেকেই পড়েছে। তো যাই হোক, আজকের আড্ডাটা আমরা এখানে শেষ করছি, এতটুকুই আমরা রাখছি। কারণ আজকের আড্ডাটা মানে আমাদের যে টপিক বা যে সাবজেক্ট সেই অনুযায়ী আজকের আড্ডাটা অনেক ছোটো, বাট তারপরে আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি বসে কথা বলছি। তো থ্যাংক ইউ। কেমন লাগলো তোমার এখানে এসে বলো? খুব ভালো লেগেছে। আর তোমার দর্শকদেরও শুভ শারদিয়া, সবাই খুব মানে ভালো থাকুক, এনজয় করুক। আর আশা করি আবার পুজোর পরে একটা এপিসোড হোক। নিশ্চয়ই। আর দর্শকরা লিখুক যে কিসের ব্যাপারে জানতে চায়, কারণ ওই মানে
যেগুলো মানে টিপিক্যালি যেগুলো নিয়ে কথা বলছে না আজকাল, মানে আমি সেগুলো আমি একটু অ্যাভয়েড করতে চাই। অবশ্যই এটা মানে আপনারা যারা দেখছেন আজকের এপিসোডটা তারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানান যে এর পরের বার যখন দিদি আসবে তখন আপনারা কোন কোন বিষয়ে জানতে চান, তাহলে আমারও সুবিধা হবে। স্ট্রাকচার্ড ওয়েতে সেই পডকাস্টটা আমরা করবো। কোন ঘটনা তো আমরা শুনবো, বাট এই পডকাস্ট বানানোর মেন ইন্টেনশন একটাই, যাতে আমরা সোশ্যালি অ্যাওয়ারনেস আরও স্প্রেড করতে পারি। তো আপনারা যেটা জানতে চান আমাদেরকে জানান, আমরা ডেফিনেটলি আপনাদের প্রশ্নের আনসার আপনাদের কাছে অবভিয়াসলি পৌঁছে দেবো। তো ভালো থেকো দিদি, তুমিও খুব ভালো থেকো। হ্যাঁ, আর তোমার মানে আমার সাথে কথা বলতে বলতে তোমার জব চলছিল, সেই জবও আমি পাচ্ছিলাম। এখানে আমি বলছি না তুমি কি জব করছিলে, কিন্তু আমি জবটা তোমার অ্যাবজর্ব করছিলাম। শক্তি মুদ্রা ছিল, সেটা লক্ষ্য করেছি। তো যাই হোক, ঠিক আছে, তো আজকের আড্ডাটা আমরা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই, ভালো থাকবে। গল্পওয়ালা, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।